আসসালামু আলাইকুম। আজকের লাইভ এমসিকিউর বাংলা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ৪৯তম বিশেষ বিসিএস এর আজকের বাংলা ক্লাস। আজকে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক, অর্থাৎ আমাদের পিএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত যে সকল কথা সাহিত্যিক রয়েছেন এবং তাদের যে উপন্যাসগুলো আমাদের পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত সে সকল উপন্যাস এবং সে সকল কথা সাহিত্যিকদের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের এই ক্লাসে আপনাদের সাথে বরাবরের মতো আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙামাটি সরকারি কলেজ, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আমাদের আজকের ক্লাসটি মূলত আমাদের বাংলা সাহিত্যের যে গুরুত্বপূর্ণ যে কথা সাহিত্যিক, আপনারা জানেন আমাদের বাংলা সাহিত্যের অনেক কথা সাহিত্যিক রয়েছেন যারা খুব স্পেসিফিকভাবে গুরুত্বপূর্ণ। সে সকল কথা সাহিত্যিকদের মধ্যে পিএসসি নির্দিষ্ট করে কিছু কথা সাহিত্যিকদের কথা উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে রয়েছেন বঙ্কিমচন্দ্র, মীর মোশাররফ হোসেন, প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। যদিও মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের পিএসসি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নেই, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের যে এই উপন্যাসগুলো হচ্ছে আমাদের পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত থাকার কারণে আমাদের আজকে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা কিছু বিশেষ অংশ জানব। তো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি আমাদের প্রথম যিনি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। আপনারা জানেন আমাদের রেনেসাঁ পরবর্তী সময়কালে বাংলা সাহিত্যের গদ্যকেন্দ্রিক যে সূচনা, সেই সূচনা প্রধান পুরুষ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে গদ্যের যে সূচনা আমরা লক্ষ্য করি, বঙ্কিমের কথা সাহিত্যিকের মাধ্যমে সেই গদ্য কেন্দ্রিক সাহিত্য সম্পূর্ণ বিস্তার লাভ করে। এই কারণে বঙ্কিমকে বাংলা নবজাগরণের অগ্রদূত বলা হয় এবং বঙ্কিমের যে সাহিত্য, এই সাহিত্য সমৃদ্ধ সম্ভার হওয়ার কারণে তিনি বাংলা সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের একজন সার্থক ঔপন্যাসিক, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের মধ্যে উপন্যাসের যে ক্রম বা প্রোসকেন্দ্রিক যে সাহিত্য আমরা দেখি আমাদের আধুনিক যুগ পরবর্তী সময়কালে, এই প্রোসকেন্দ্রিক সাহিত্যের মধ্যে উপন্যাস হচ্ছে অন্যতম প্রধান একটি সাহিত্য। এই প্রোসকেন্দ্রিক সাহিত্যের মধ্যে আমরা প্রথমে যে সাহিত্যের মধ্যে দেখি সেটা হলো প্রবন্ধ, তারপর আমরা উপন্যাস দেখি, নাটক দেখি এবং পরবর্তীতে আমরা সর্বশেষ যে অংশটা দেখি সেটা হলো ছোট গল্প। এই উপন্যাসের মধ্যে পেরিচাঁদ মিত্র আলালের ঘরে দুলাল উপন্যাসের মাধ্যমে উপন্যাসের একটা যাত্রা তিনি শুরু করে দিয়েছেন, আর সেই যাত্রাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সার্থক রূপায়ণ করেছেন তার দুর্গেশ নন্দিনী উপন্যাসের মাধ্যমে। তো রেনেসাঁ পরবর্তী সময়কালে বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কি করেছেন? তিনি হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয়ে বাংলা সাহিত্যের সমালোচনা ধারার অন্যতম একজন পথ প্রদর্শক হিসেবে তিনি বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছেন। তাহলে মনে রাখবেন, প্রাচ্য এবং পাশ্চাত্য ধারার সমালোচকদের মধ্যে বঙ্কিমচন্দ্র হলো অন্যতম একজন শ্রেষ্ঠ সাহিত্যিক। যদি আমরা দেখি বঙ্কিম সাহিত্য রচনার শুরুকালে মধুসূদনের মতো ইংরেজি সাহিত্যের প্রতি তিনি মুগ্ধ হন এবং ইংরেজি সাহিত্যের প্রতি বিমুগ্ধ হয়ে তিনি তার প্রথম যে উপন্যাস রাজমোহনস ওয়াইফ এটি রচনা করেন। 1864 সালে তিনি রাজমোহনস ওয়াইফ রচনা করেন, কিন্তু পরবর্তীতে মধুসূদনের মতো তার যে মোহ, ইংরেজি সাহিত্যের প্রতি যে মোহ, এই মোহটা ভেঙে দেশের প্রতি একটি স্বদেশিক বা জাতীয়তাবাদের একটা প্রসার এবং ধর্মীয় টান তারা অনুভব করে। এই অনুভব করার কারণে তার যে একটা মোহ ছিল, এই মোহটা ভেঙে যায়। আমরা একটু এক নজরে বঙ্কিম সম্পর্কে একটু দেখি, অর্থাৎ আমাদের পরীক্ষার মধ্যে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে বারবার যেহেতু আসে এই বিষয়গুলো আমরা একটু দেখি। আপনারা মনে রাখবেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলো পিএসসির পছন্দের একটা সিলেবাস অন্তর্গত একজন সাহিত্যিক, অর্থাৎ পিএসসির যে বিসিএস এর যে প্রশ্নগুলো হয় প্রায় প্রত্যেকটা বিসিএস এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে মোটামুটি প্রশ্ন করে থাকে। তো আমরা আজকে চেষ্টা করব যে বঙ্কিম সম্পর্কে খুঁটিনাটি যত বিষয় আছে এই খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে আমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে একটা বিষয় হলো, আপনারা আমাদের আজকের যে টেক্সটটা আপনারা ভালো করে রিডিং পড়লে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এছাড়াও যে বিষয়গুলো আপনাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে এগুলো আমি লাল কালি দিয়ে আপনাদেরকে মার্ক করে দিব। আমরা একটু দেখি বঙ্কিমের যে জন্ম। বঙ্কিম হচ্ছে 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এটা হলো আমরা সকলেই জানি যে বঙ্কিম পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন, কিন্তু তবে আমরা অনেকে তার আদি নিবাসটা জানি না, অর্থাৎ তার পিতৃকালীন বা তার যে তার পিতার চাকরির সুবাদে হুগলি জেলার বসবাসরত ছিল
এবং এই কারণে বঙ্কিমের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখু যে গ্রাম, এই দেশমুখু গ্রাম। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় বঙ্কিমের আদি নিবাস কোথায়, বঙ্কিমের আদি নিবাস হবে হুগলি জেলার দেশমুখু গ্রাম। তার পিতার নাম ছিল যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং তিনি ছিলেন হুগলি জেলার একজন কালেক্টর। তাহলে পিতা থেকে অনুষ্ঠিত হয়ে বঙ্কিমও পরবর্তীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি গ্রহণ করেন। আমরা জানি তার ভাইয়ের নাম হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়, যিনি ভ্রমণ সাহিত্য বিষয়ক যে গ্রন্থ পালামু, সেই পালামু গ্রন্থের একজন পালামু গ্রন্থের লেখক, অর্থাৎ পালামু বিখ্যাত যে পালামু ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ পালামু, সেই পালামু গ্রন্থের একজন লেখক হলো সঞ্জীব চট্টোপাধ্যায়, যিনি ছিলেন বঙ্কিমের বড় ভাই। তো বঙ্কিমচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পাস স্নাতকদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন এবং একই সাথে তিনি পেশাগত জীবনে তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। আমরা হয়তো সবাই জানি যে আমাদের বাংলা সাহিত্যের যে প্রথম যে উপন্যাস, এই উপন্যাসটা রচনা করেছেন পেরিচাঁদ মিত্র। তিনি আলালের ঘরে দুলাল, এই উপন্যাসটা রচনা করেন। কিন্তু আমরা অনেকে বলি বা অনেক সাহিত্যিক বলেন যে এই উপন্যাসটা সার্থক উপন্যাস হিসেবে আখ্যায়িত করা হয় না। তাহলে আমরা একটু দেখি উপন্যাসটা কি এবং একটা সার্থক উপন্যাসের বৈশিষ্ট্যগুলো কি। আপনারা হয়তো জানেন যে উপন্যাস হলো এক ধরনের আখ্যানমূলক কাব্য, এক আখ্যানমূলক উপাখ্যান। অর্থাৎ উপন্যাস হলো আখ্যানমূলক কল্প কাহিনী বা উপাখ্যানের মধ্যে তুলনামূলকভাবে বিস্তৃত বা আমরা বর্ধিত বলতে পারি, বর্ধিত এক ধরনের সাহিত্য, এক ধরনের সাহিত্য যা লেখক তার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে জীবন দর্শন রূপে চিত্রায়িত করেন। তাহলে আমরা একটু দেখব উপন্যাস কি। উপন্যাস হলো আখ্যানমূলক কল্পকাহিনী, অর্থাৎ কাহিনীমূলক কল্পকাহিনী বা উপাখ্যানের মধ্যে তুলনামূলকভাবে বিস্তৃত বা বর্ধিত এক ধরনের সাহিত্য, যেখানে লেখক তার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলোকে জীবন দর্শন রূপে উপন্যাসের মধ্যে চিত্রায়িত করেন। তাহলে এই যে উপন্যাসের যে একটা সংজ্ঞা বা ব্যাখ্যা, এই উপন্যাসের ব্যাখ্যার সাথে আলালের ঘরের দুলাল যে উপন্যাসটা, এই উপন্যাসের সাধারণত মিল থাকে না। তাহলে আমরা একটু দেখি একটা সার্থক উপন্যাস হওয়ার জন্য আমাদের কি কি বৈশিষ্ট্য দরকার। আমরা জানি, আমরা পড়ে আসছি বাংলা সাহিত্যের মধ্যে যে একটা সার্থক উপন্যাস হওয়ার জন্য 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সার্থক উপন্যাসের 5টি উপাদান আমরা বলতে পারি। একটি সার্থক উপন্যাসের 5টা উপাদান রয়েছে, তার মধ্যে একটা হলো প্লট, যেখানের মধ্যে ঘটনার বিস্তৃত বিবরণ থাকে। এরপরে 2 নম্বরে রয়েছে চরিত্র, সমৃদ্ধ চরিত্র থাকে। 3 নম্বর হলো সংলাপ, গঠনমূলক সংলাপ থাকবে, গঠনমূলক সংলাপ থাকবে। 4 নম্বর হলো ভাষা, ভাষাগত দক্ষতা থাকবে এবং সর্বশেষ 5 নম্বর হলো লেখকের জীবন দর্শন, লেখকের জীবন দর্শন। তাহলে এই 5টা যদি বৈশিষ্ট্য বা উপাদান যদি থাকে, তাকে আমরা সার্থক উপন্যাস হিসেবে আখ্যায়িত করতে পারি। তার আমরা একটু দেখি আলালের ঘরে দুলাল। এখানে অবশ্যই প্লট রয়েছে, চরিত্র রয়েছে, তবে এখানে সংলাপ এবং ভাষাগত দুর্বলতার কারণে অনেক সমালোচক
আলালের ঘরে দুলাল উপন্যাসকে সার্থক উপন্যাস হিসেবে আখ্যায়িত করেননি। তাহলে তারা যখন দুর্গেশ নন্দিনী 1865 সালে দুর্গেশ নন্দিনী যখন প্রকাশিত হয়, এই দুর্গেশ নন্দিনী প্রকাশিত হওয়ার মাধ্যমে আমরা দেখি দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্যে প্লট, চরিত্র, সংলাপ, ভাষা এবং লেখকের যে জীবন দর্শন, এই লেখকের জীবন দর্শনের একটা বিন্যস্তকরণ আমরা দেখতে পাই এবং এখানে একটা পরিপূর্ণ প্রয়োগের হওয়ার কারণে 1865 সালে প্রকাশিত দুর্গেশ নন্দিনী উপন্যাসকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এবং বঙ্কিমকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসী বা বাংলা উপন্যাসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। আমরা জানি তার উপাধি ছিল সাহিত্য সম্রাট। আপনারা জানেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত লেখক তিনি ছিলেন ওয়াল্টার স্কট। ওয়াল্টার স্কটের যে আদর্শ এবং যে নৈতিক আদর্শ, এই নৈতিক আদর্শের সাথে বঙ্কিমের জীবন আদর্শ বা বঙ্কিমের যে ইজমের মিল থাকার কারণে বঙ্কিম ওয়াল্টার স্কটের প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে তাকে বাংলার স্কট হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে বঙ্কিমকে বাংলার স্কট হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর আমরা দেখি তার ছদ্মনাম। বঙ্কিমের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। তিনি সর্বমোট আমরা তিনি সর্বমোট 34 বা 38টি গ্রন্থ রচনা করেন। তাহলে আমরা দুইটা উৎস থেকে দুই ধরনের তথ্য পাই। একটা হলো 34টা গ্রন্থ এবং কারো কারো মতে 38টি গ্রন্থ রচনা করেন। তবে পরীক্ষার মধ্যে 34টা হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন, 34টা গ্রন্থ। কারণ হচ্ছে তার অনেকগুলো গ্রন্থ ছিল বা অনেকগুলো রচনা ছিল যেগুলো সাহিত্যিক মর্যাদা পায় নাই, কিন্তু এগুলো অনেকে 38টি গ্রন্থের মধ্যে এগুলো অনেকে অন্তর্ভুক্ত করেছে। তাহলে আপনাকে পরীক্ষার মধ্যে যদি 34টি গ্রন্থ দেওয়া থাকে তাহলে আপনাকে অবশ্যই 34টি গ্রন্থ উত্তর করতে হবে। আর যদি 34টি গ্রন্থ দেওয়া না থাকে, 38টি থাকে, তাহলে আপনাকে 38টি গ্রন্থ উল্লেখ করতে হবে। তাহলে তার রচনা বাংলা সাহিত্যে বঙ্কিমী শৈলী বা রীতি নামে পরিচিত। এটা হয়তো তেমন গুরুত্বপূর্ণ না। তাহলে তার প্রথম যে কাব্যগ্রন্থ, আমরা বঙ্কিমের যে প্রথম কাব্যগ্রন্থ সেটা দেখি ললিতা, পৌরাকালিক গল্প তথা মানস। এটা ছিল তার প্রথম কাব্যগ্রন্থ। অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যে বঙ্কিম এর যে প্রকাশ বা বঙ্কিমের যে আবির্ভাব সেটা হলো কবিতার মাধ্যমে। তিনি মাইকেল মধুসূদন দত্তের মতো একজন শ্রেষ্ঠ কবি হিসেবে বা একজন শ্রেষ্ঠ কবি হিসেবে নিজেকে আবির্ভূত করতে চেয়েছিলেন। এই কারণে তার প্রথম প্রচেষ্টা আমরা দেখি ললিতা, পৌরাকালিক গল্প তথা মানস কাব্য রচনার মাধ্যমে। কিন্তু পরবর্তী সময়ে বঙ্কিমের স্কটের প্রভাব এবং বাংলা তৎকালীন সময়ে জাতীয়তাবোধ ও নারী মুক্তির যে আন্দোলন, নারী মুক্তি আন্দোলনের প্রভাবে বঙ্কিম তার সাহিত্যকে কথা সাহিত্যের মধ্যে রূপান্তরিত করেছেন। এই কারণে বঙ্কিম তার পূর্ববর্তী পেরিচাঁদ মিত্র থেকে উপাদান গ্রহণ করে তিনি প্রথম সার্থক উপন্যাস রচনা করেন। বঙ্কিম প্রথম দিকে সংবাদ প্রভাকর, আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্তের যে সংবাদ প্রভাকর, এই সংবাদ প্রভাকর পত্রিকার মধ্যে তিনি তার লেখাগুলো ছাপাতেন এবং লেখাগুলা তিনি তা প্রকাশ করতেন। পরবর্তীতে তিনি নিজে বঙ্গদর্শন নামে একটা পত্রিকা সম্পাদনা করেন এবং এই বঙ্গদর্শনকে কেন্দ্র করে বঙ্কিম সাহিত্যের বঙ্গদর্শন একটি লেখক গোষ্ঠীর আমরা অন্তর্ভুক্ত দেখি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরও এই লেখক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। তিনি নেপালের জাতীয় সঙ্গীত রচনা করেন। আমরা জানি বঙ্কিম ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে 1894 সালে মৃত্যুবরণ করেন। এটা ছিল বঙ্কিম সম্পর্কে আমাদের একটা প্রাথমিক একটা পরিচয় বা বঙ্কিম সম্পর্কে যতটুকু আমাদের না জানলে নয়, এই সম্পর্কে একটা পরিচয়। এটা হয়তো আপনারা অনেকে জানেন। এরপর আমরা একটু দেখি বঙ্কিম ও তার সাহিত্য সম্পর্কে। আমরা জানি বঙ্কিমচন্দ্র যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন তখন থেকে মূলত তিনি তার লেখালেখি শুরু করেন। তিনি সর্বমোট 42 বছর সাহিত্য সাধনা করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 34টি, মতান্তরে 38টি। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত সংবাদ প্রভাকর যে পত্রিকা, এই পত্রিকার মধ্যে তিনি প্রথমে কিছু গদ্য এবং পদ্য রচনা দিয়ে মূলত আমাদের বঙ্কিমের যে সাহিত্য রচনা, সেই সাহিত্য রচনার আমরা একটা সূত্রপাত দেখি। এবং আমরা শুরুতেই বললাম যে বঙ্কিম প্রথম দিকে মধুসূদনের মতো ইংরেজি সাহিত্যের প্রতি প্রভাবিত ছিল এবং এই প্রভাবিত হওয়ার কারণে বঙ্কিম যখনই তিনি উপন্যাস রচনার হাত দিয়েছেন তখন 1864 সালে প্রথম যে উপন্যাসটা রচনা করেন সেটা ছিল রাজমোহনস ওয়াইফ এবং এটি ছিল ইংরেজি ভাষায় রচিত একটি উপন্যাস। তো প্রকৃতপক্ষে তার সাহিত্য জীবন, যেটা আমরা বলি, তার সাহিত্য জীবন শুরু হয় 1865 সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে এবং পরবর্তীতে দুর্গেশ নন্দিনী উপন্যাসে বঙ্কিমের যে স্বরূপ বা বঙ্কিমের যে একটা বিস্তার আমরা দেখি, তার পরিপূর্ণ প্রকাশ দেখা যায় কপালকুণ্ডলা উপন্যাসের মাধ্যমে, যেটা তার পরের বছর 1866 সালে প্রকাশিত হয়। এরপরে মৃণালিনী প্রকাশিত হয় এবং মৃণালিনী যখন প্রকাশিত হয় এরপর থেকে বঙ্কিম তার পেশাগত জীবনে বা পেশাগত দায়িত্ব পালন করার জন্য কিছুদিন চাকরি থেকে, কিছুদিন সাহিত্য থেকে তিনি বিরতি নেন এবং এরপরে দেখা যায় বঙ্কিম পরবর্তী যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলো রচনা করেন। তাহলে ইংরেজি মিলিয়েও আমরা দেখি বঙ্কিমের মোট 15টি উপন্যাসের
অস্তিত্ব আমরা দেখতে পাই। এবং এই উপন্যাসগুলোর কাহিনী বিন্যাস, চরিত্র চিত্রণ এবং বিষয় ভাবনাতেও তিনি সব নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছেন। তাহলে বঙ্কিমের যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলো শুরু করার পূর্বে আমরা একটু বঙ্কিম সম্পর্কে বলি যে তৎকালীন সময়ে নারী মুক্তি আন্দোলনের একটা ব্যাপক প্রভাব আমরা দেখি। আমরা জানি আমাদের রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ এবং বহু বিবাহ রদ করার জন্য একটা আন্দোলন শুরু করেন, যে আন্দোলনের প্রভাবে প্রভাবিত ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই কারণে আপনি দেখবেন বাংলা তার রচিত প্রায় প্রত্যেকটি উপন্যাসের মধ্যে নারীকে তিনি স্বতন্ত্র মর্যাদা দিয়েছেন, যেটা আমরা শরৎচন্দ্রের উপন্যাসের মধ্যেও দেখতে পাই। এবং তিনি নারী চরিত্রগুলোকে বিশেষভাবে চিত্রায়িত করে নারী মুক্তি আন্দোলনের পক্ষে নিজের যে একটা সমর্থন, এই সমর্থনের কথা ব্যক্ত করেছেন। তো ভাষা এবং উপন্যাসের কাঠামো তৈরির বিষয়েও তিনি ছিলেন পথপ্রদর্শক। তিনি শুধু যে উপন্যাস লিখতেন সেটা না, তিনি অনেকগুলো প্রবন্ধ লিখেছেন। তো বাংলা সাহিত্যের প্রবন্ধ শিল্পী হিসেবে বঙ্কিম ধ্রুপদী সাহিত্যকে তিনি প্রবন্ধ সাহিত্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন। এছাড়াও বঙ্কিম বাংলা সাহিত্যের প্রজ্ঞাবান শীর্ষস্থানীয় প্রবন্ধ লেখক। তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য সাহিত্য গভীরভাবে অনুশীলন করেছিলেন এবং এই গভীরভাবে অনুশীলন তিনি প্রকাশ করেছেন তার প্রবন্ধ সাহিত্যিকের মধ্যে, যেটা আমরা সমালোচক যে সাহিত্য, এই সমালোচক সাহিত্য হিসেবে আখ্যায়িত করি। তো বিভিন্ন বিষয়ে আমরা জানি যে যেহেতু বঙ্কিম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যে একজন ছিল, প্রথম স্নাতকদের মধ্যে একজন ছিল, এই কারণে অবশ্যই তিনি খুব মেধাবী ছিলেন, এটা নিঃসন্দেহে। এ কারণে তিনি অশেষ পাণ্ডিত্য, চিন্তাশীলতা এবং সাহিত্যিক মূল্যায়নের স্বকীয়তার স্বাক্ষর আমরা তার সাহিত্যের মধ্যে দেখতে পাই। বঙ্কিম যে শুধু প্রবন্ধ সাহিত্যের মধ্যে বিখ্যাত ছিলেন সেটা না, তিনি সাময়িক সাহিত্যের প্রতিও তার বিরূপ আস্থা ছিল, যেটা আমরা সংবাদ প্রভাকর এবং পরবর্তীতে নিজ চেষ্টায় বঙ্গদর্শন পত্রিকার মধ্যে যেটা আমরা দেখি। তার সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় তিনি নিজস্ব একটা সাহিত্য গোষ্ঠীর আবির্ভাব ঘটেছেন, যার উৎস ছিল জাতীয়তাবাদ। অর্থাৎ বঙ্কিম ছিলেন একজন দেশপ্রেমিক, জাতীয়তাবাদী চিন্তা চেতনার একজন মানুষ। বিশেষ করে হিন্দু যে ন্যাশনালিজম অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদের প্রসার কিন্তু তার সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই। এবং একথা অনেকে বলেন, যা বঙ্কিম সমালোচক যারা আছেন তারা অনেকে বলেন যে বঙ্কিম মুসলিম বিদ্বেষী লেখক ছিলেন। তাহলে আমরা ওই দিকে না গিয়ে আমরা সাহিত্যিক হিসেবে বঙ্কিমকে বিচার করে আমরা দেখি বঙ্কিমের যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের উৎস ছিল তার স্বজাতি, অর্থাৎ স্বজাতির প্রতি তার একটা জাতীয়তাবাদের আমরা উন্মেষ দেখতে পাই। এবং এই জাতীয়তাবাদের প্রসার আমরা দেখি তার নারী মুক্তির আন্দোলনের পক্ষে, তার যে জোরালো একটা সমর্থন, এই সমর্থনের পক্ষে। তো সাহিত্য রচনার ক্ষেত্রে মনে রাখবেন বঙ্কিম সৃজনশীল সাহিত্য রচনার থেকেও ওই সাহিত্যটার প্রকৃত স্বরূপ উদ্ঘাটনের দিকে তিনি সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছেন। অর্থাৎ ক্রিয়েটিভনেস যেটা আছে সাহিত্যিকের ক্ষেত্রে, এই সাহিত্যিকের ক্রিয়েটিভনেস তিনি না দেখিয়ে তিনি ওই সাহিত্যের মূল উদ্ঘাটনের দিকে তিনি বেশি মনোযোগ দেন। এছাড়াও দেশপ্রেম এবং দেশের প্রতি মনোভাব তার সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমরা তার বিভিন্ন সাহিত্যিকের মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ দেশের তৎকালীন সময়ে দেশের যে আন্দোলনগুলো, এই আন্দোলনের পক্ষে তার সমর্থন তিনি সাহিত্যের মাধ্যমে প্রকাশ করেন। আপনারা জানেন, আপনারা হয়তো যারা চাকরির মধ্যে আসবেন, যে স্বাভাবিকভাবে আমরা যারা সরকারি চাকরি করি আমাদের হচ্ছে সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু বলতে, মানে এটা হচ্ছে আমাদের আইনগতভাবে বাধা আছে। তো বঙ্কিম হচ্ছে এটা সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে তিনি কোনো কিছু বলার সাহসটা হচ্ছে তিনি করতে পারেন নাই। এবং তিনি এই যেহেতু তিনি সরাসরি তিনি কলম ধরতে পারতেছেন না, এই কারণে তিনি তার সাহিত্যের মধ্যে চেষ্টা করেছেন এই বিষয়গুলো নিয়ে আসার জন্য। এই কারণে তার সাহিত্যের মধ্যে আমরা জাতীয়তাবোধের একটা প্রখর একটা প্রসার আমরা লক্ষ্য করি। তাহলে আমরা বঙ্কিমের যে বাংলা উপন্যাসগুলো একটু দেখি। বঙ্কিম মোট 15টি উপন্যাস লিখেছেন, তার মধ্যে একটা হলো ইংরেজি ভাষায় আর বাকি 14টা হলো বাংলা ভাষায় রচিত। এখন তার উপন্যাসগুলো নিয়ে আমরা একটু প্রাথমিকভাবে আমরা একটু আলোচনা করি। অর্থাৎ তার উপন্যাসের যে গঠনশৈলী, উপন্যাসের যে বৈশিষ্ট্য এবং উপন্যাসের যে চরিত্র, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। আমরা জানি বঙ্কিমের লেখা প্রথম বাংলা উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী, যেটা 1865 সালে প্রকাশিত হয়। এর পূর্বে অর্থাৎ তিনি হচ্ছে উপন্যাসটা 1862 সাল থেকে লেখা শুরু করেছেন এবং এটা 1865 সালে তিনি প্রকাশ করেন। এর আগে বঙ্কিম ইংরেজিতে লেখা উপন্যাস রাজমোহনস ওয়াইফস, যেটা আমরা একটু আগে বলেছিলাম। তাহলে রাজমোহনস ওয়াইফ আমরা আলোচনা না ধরে আমরা দুর্গেশ নন্দিনী যে উপন্যাসটা রয়েছে, এই দুর্গেশ নন্দিনী উপন্যাসের আলোচনা দিয়ে আমরা শুরু করি। তাহলে দুর্গেশ নন্দিনী উপন্যাসটা হলো একটি ইতিহাস আশ্রিত প্রেমের গল্প। অর্থাৎ এটা ছিল ইতিহাস আশ্রিত প্রেমের গল্প নিয়ে মূলত এটা এক ধরনের উপন্যাস। তাহলে এখানে এই ইতিহাসটা কি? এই ইতিহাসটা হলো, আমরা জানি তৎকালীন সময়ে যে পাঠান যে বংশ, এই পাঠান বংশ পাঠান যে রাজারা ছিল তারা হচ্ছে তৎকালীন সময়ে বাংলা আক্রমণ করে এবং বাংলা আক্রমণের মাধ্যমে তারা জমিদার
এক জমিদারের শ্রেণীর একটা পরিবারকে তারা আক্রমণ করে। এই পরিবারকে উদ্ধার করতে গিয়ে জয়সিংহে পাঠানো হয় এবং তিনিও বন্দী হয়। এই যে এই ঘটনার আখ্যায়িক অংশ নিয়ে পরবর্তীতে নিজ মনন এবং চিন্তা ভাবনার মাধ্যমে বঙ্কিম দুর্গেশনন্দিনী উপন্যাসটা প্রকাশ করেন। তো বঙ্কিমের জীবদ্দশায় এই উপন্যাসটা অনেক খ্যাতি অর্জন করেছেন এবং এই উপন্যাসটা তৎকালীন সময়ে বঙ্কিমের জীবদ্দশায় অনেক বেশি সমাদিত হয়েছিল, যার কারণ আমরা দেখি ওই সময়কালে এটি 13টি সংস্করণে প্রকাশিত হয় এবং এই বইটির জনপ্রিয়তা এতটা বেশি ছিল যে এটা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল। তাহলে উপন্যাসের প্রেক্ষাপটটা রয়েছে তৎকালীন সময়ে ষোড়শ শতকের শেষ যে দশক, এই শেষ দশকের ঘটনা অবলম্বনে মূলত বঙ্কিম দুর্গেশনন্দিনী উপন্যাসটি লিখেন। তাহলে পাঠান আক্রমণের ফলে বাংলার সমসাময়িক যে ছবি উঠে এসেছে এই উপন্যাসে, সেই ছবির একটা চিত্র উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন। এটা নিয়ে একটা গল্প রয়েছে, সেটা হলো হুগলি জেলার মানধরণ যে অঞ্চলটা রয়েছে, সে মানধরণ অঞ্চলের জমিদার বাড়িতে একদিন পাঠানরা লুট করার জন্য আক্রমণ করে এবং লুট করতে গিয়ে তারা জমিদারের স্ত্রী এবং জমিদারের কন্যাকে বন্দী করে রাখেন। পরবর্তীতে তাদের উদ্ধার করার জন্য জয়সিংহকে পাঠানো হয়, কিন্তু জয়সিংহ তাদের উদ্ধার না করে বরং নিজে সে ওই পাঠানদের কাছে বন্দী হয়ে যান। এই গল্পটিকে প্রেক্ষাপট খানিক রেখে নিজ মনে বা আপন মনে বঙ্কিম মনের মাধুরী মিশিয়ে তার মহাকাব্যিক উপন্যাসটি জাল বুনেছেন। আমরা জানি, আমি একটু আগে বললাম যে রাজা রামমোহন এবং বিদ্যাসাগর থেকে শুরু করে তৎকালীন সময় যারা সমাজ সংস্কারক ছিলেন তারা নারী মুক্তি আন্দোলনের জন্য দীর্ঘ পথ সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার মধ্যে আমরা দেখি রামমোহন সতীদাহ প্রথা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ ও বহু বিবাহ বিরুদ্ধে গিয়ে একটি আন্দোলন সৃষ্টি করেন। তাহলে এই আন্দোলনের ঢেউ কিন্তু বঙ্কিমের সাহিত্যের মধ্যে পড়ে এবং তিনি তার কলমের মাধ্যমে এই আন্দোলনের পক্ষে জোরালো একটি সমর্থন ব্যাখ্যা করেন, যেটা আমরা দেখি তার উপন্যাসের মধ্যে নারী চরিত্রকে সমৃদ্ধকরণের মধ্য দিয়ে। তাহলে এই দুর্গেশনন্দিনী উপন্যাসের মধ্যে আমরা কয়েকটা প্রেমের অংশ দেখি, তার মধ্যে রয়েছে জয়সিংহর প্রতি তিলোত্তমা প্রেম। তাহলে দুর্গেশনন্দিনী উপন্যাসের চরিত্রগুলো আপনারা হয়তো জানেন যে জয়সিংহ, তিলোত্তমা এবং সর্বশেষ হলো আয়েশা। এই তিনটা চরিত্র হলো বিখ্যাত এবং আরেকটা নারী চরিত্র রয়েছে, তার মধ্যে রয়েছে বিমলা। তাহলে আপনি দেখেন দুর্গেশনন্দিনী যে উপন্যাসটা, এই উপন্যাসে শুরু করছেন তিনি নারী চরিত্রগুলোর মাধ্যমে এবং নারী চরিত্রগুলো সমৃদ্ধকরণের মাধ্যমে, এবং প্রত্যেকটা নারী চরিত্রকে কিন্তু তিনি সমৃদ্ধ করেছেন এবং এই নারী চরিত্রগুলোকে তিনি কিন্তু জীবন্ত করে রেখেছেন। তাহলে এই যে নারীর প্রতি তার যে একটা চিন্তা ভাবনা এবং নারীর প্রতি তার যে একটা সহানুভূতি, এই সহানুভূতি তিনি উপন্যাসের মধ্যে ব্যক্ত করেছেন। তাহলে আমরা কয়েকটা প্রেমের গল্প আমরা এখানে দেখি। একটা হলো জয়সিংহের প্রতি তিলোত্তমার প্রেম, বিমলার কদলু খাঁকে হত্যা এবং আয়েশার মানসিক চলন সবই ছিল তৎকালীন সময়ের সমাজের কাছে ভয়ানকভাবে নতুন। অর্থাৎ নারীর প্রতি যে সাহিত্য হতে, নারীকে নিয়ে যে নারী কেন্দ্রিক যে সাহিত্য হতে পারে তৎকালীন সময়ের মানুষ যারা ছিলেন তারা কিন্তু কল্পনা করতে পারেনি। বঙ্কিমই প্রথম এই নারীদের নিয়ে সাহিত্য রচনা করেছেন এবং এই যে সাহিত্য রচনার মাধ্যমে তৎকালীন সময়ে সাহিত্যের ক্ষেত্রে এটা নতুনত্ব হিসেবে আখ্যায়িত বা নতুনত্ব হিসেবে দেখা যায়। তাহলে দুর্গেশনন্দিনীর সার্থকতা হলো বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের মাধ্যমে একটা নতুনত্ব নিয়ে আসতে পেরেছেন, সেটা হলো তিনি নারীর প্রতি সহানুভূতি। তাহলে বাংলা সমাজ এবং সাহিত্যকে দুর্গেশনন্দিনী নামক উপন্যাসের মধ্য দিয়ে বঙ্কিম নতুন কিছু উপহার দিয়েছিলেন, যার সঙ্গে বাংলার মানুষ এতকাল ধরে কোনো পরিচয় ছিল না। অর্থাৎ এতকাল ধরে আমরা দেখি চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগে যে সাহিত্য, এই সাহিত্যগুলোর মধ্যে ধর্মপ্রধান বা ধর্মকেন্দ্রিক বৈশিষ্ট্য আঁকড়ে ধরেছিল এবং যাতে আমাদের আধুনিক যুগের সূচনা লগ্নে আমরা দেখি যে নারীর মুক্তির আন্দোলনের প্রভাব বঙ্কিমকে সবচেয়ে বেশি আষ্টে ধরে এবং সেই প্রভাবটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের মধ্যে আমরা এর প্রভাবটা দেখি। তাহলে দুর্গেশনন্দিনী ছিল বঙ্কিমচন্দ্রের মাটি পরীক্ষা করার মতো একটি উপন্যাস। তার সফলতা বঙ্কিমের লেখনী গতি দিয়েছিল। অর্থাৎ বঙ্কিম এই যে নতুনত্ব নিয়ে আসা সাহিত্যের ক্ষেত্রে যখন এটা সমাজের মধ্যে সমানভাবে সমাদিত হয়েছিল তখন বঙ্কিম যে প্রথম যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে সফল হয়েছিল। তাহলে এই পরীক্ষার পরিপূর্ণ রূপায়ণ আমরা দেখি 1866 সালে প্রকাশিত কপলকুণ্ডলা উপন্যাসের মাধ্যমে। তাহলে দেখেন একটা ধারা বঙ্কিম সৃষ্টি করে, পরবর্তীতে আবার রোমান্সধর্মী ধারা সৃষ্টি করেছেন কপলকুণ্ডলা উপন্যাসের মাধ্যমে। তাহলে এখানে দেখা যাচ্ছে দুর্গেশনন্দিনী উপন্যাস হয়েও এটা যেন কোথাও এনে দিয়েছিল মহাকাব্যের স্বাদ, কিন্তু কপালকুণ্ডলা সমগ্র উপন্যাস জুড়ে আমরা রোমান্সধর্মী যে একটা প্রভাব, সেই প্রভাবটা আমরা দেখি। আমরা জানি 1798 সালে ইংরেজি সাহিত্যের মধ্যে
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলারিজের মাধ্যমে লিরিক্যাল ব্যালেটসের একটা সূচনা আমরা লক্ষ্য করি। এবং এই লিরিক্যাল ব্যালেটস সূচনার মাধ্যমে বাংলা সাহিত্যে ইংরেজি সাহিত্যে যে একটা রোমান্টিক এজের একটা প্রচলন আমরা দেখি। তাহলে সেই রোমান্টিক এজের প্রচলনের ঢেউ কিন্তু বাংলা সাহিত্যের মধ্যেও এসে পড়ে। একদিকে যেমন রবীন্দ্রনাথকে এই যে রোমান্টিক ঢেউ প্রভাবিত করেছে, ঠিক একইভাবে আমাদের বঙ্কিমকেও এই রোমান্টিসিজমের প্রভাবে প্রভাবিত করেছে। তাহলে এস.টি. কলারিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রভাব রবীন্দ্রনাথ তার কাব্যের মধ্যে প্রকাশ করেছিল, আর বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের মধ্যে, কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে এই যে রোমান্টিসিজমের প্রভাবটা আখ্যায়িত করেছে। এবং 1866 সালে তিনি যখন কপালকুণ্ডলা উপন্যাস প্রকাশ করেন, তখন তিনি নিজে বললেন কপালকুণ্ডলা হলো একটি রোমান্সধর্মী কাব্য বা রোমান্সধর্মী একটি উপন্যাস। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি 19 শতকের শুরুর ঠিক আগে রোমান্টিক আন্দোলন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কলারিজের হাত ধরে ইউরোপে ছড়িয়ে পড়েছিল। তাহলে তার ঢেউ স্পর্শ করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। 1797 সালে যখন ওয়ার্ডসওয়ার্থ এবং কলারিজ লিরিক্যাল ব্যালেটসের প্রস্তাবনা সূচনা করেন, তখন তাদের সাহিত্যের মধ্যে তারা ঘোষণা করেন তাদের সাহিত্য হবে সাধারণ মানুষের সাহিত্য। অর্থাৎ তার পূর্ববর্তী যে সাহিত্যগুলো এগুলো ছিল সাধারণ মানুষের না থেকে তারা এগুলো সমাজের যে উচ্চমার্গীয় যে শ্রেণী রয়েছে ওই উচ্চমার্গীয় শ্রেণীর সাহিত্য হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু লিরিক্যাল ব্যালেটসের মাধ্যমে রোমান্টিক যে কাব্য, রোমান্টিসিজমের যে প্রভাব, এই রোমান্টিসিজমের প্রভাবের মাধ্যমে সাধারণ মানুষের কথা কিন্তু এ সকল সাহিত্যের মধ্যে তুলে এসেছে। তো পরবর্তীতে দেখা যায় তারা সমাজনীতির বিধি যে নিষেধ, এই নিষেধের তারা তোয়াক্কা না করে তারা নিজেদের মতো সাহিত্য রচনা করেন। এবং এখানে তারা প্রকৃতিকে মুখ্য ভূমিকা হিসেবে আখ্যায়িত করেন, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা রূপ, এই রূপটা আস্বাদন করে মূলত তারা রোমান্টিসিজমের কাব্যধারার প্রবর্তন করেন। তাহলে তারা আরো ঘোষণা করেন যে তাদের যে ভাষা, এই ভাষাটা হবে অনেকটা সাধারণ মানুষের ভাষা এবং এর মধ্যে একটা সার্বজনীনতার একটা ছোঁয়া থাকবে। আমরা জানি যে প্রাচীন ভারতীয় যে সাহিত্য, এই প্রাচীন ভারতীয় সাহিত্য তত্ত্ব এই সার্বজনীনতাকে বলা হয় সাধারণীকরণ। তো এই সব কিছুর মিশেলের মাধ্যমে বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলা উপন্যাসটি রচনা করেন। অর্থাৎ তৎকালীন যে ভারতীয় যে সাহিত্য ছিল, এই ভারতীয় সাহিত্য তত্ত্বের মধ্যে আমরা সাধারণীকরণের একটা প্রভাব লক্ষ্য করি। তাহলে এই যে রোমান্টিসিজমের একটা প্রভাব, ভারতীয় সাহিত্য তত্ত্বের একটা প্রভাব এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কলারিজের একটা প্রভাব, এই সব প্রভাবে প্রভাবিত ছিল কপালকুণ্ডলা উপন্যাসটি। এখানে আমরা দেখি নবকুমার আর কপালকুণ্ডলার প্রেম এবং বিবাহ অনেকটা কালিদাসের অভিজ্ঞান যে শকুন্তলা, সে অভিজ্ঞান শকুন্তলাকে স্মরণ করায়। অথচ পরবর্তী ঘটনা পরস্পর উঠে এসেছে একেবারে বাস্তবের মাটি থেকে। তাহলে আমরা শুরুর দিকে যে ঘটনাগুলো, এগুলো আমরা অভিজ্ঞান শকুন্তলাকে স্মরণ করলেও পরবর্তী ঘটনাগুলো আমরা দেখি খুব সাধারণ মানুষের যে একটা চিন্তা চেতনা, সে সাধারণ মানুষের চিন্তা চেতনার মধ্যে বিস্তৃত। তাহলে নবকুমারের চিন্তা চেতনার বিস্তারের মধ্য দিয়ে সে সাধারণীকরণের যে ব্যাপারটা, সে সাধারণীকরণের ব্যাপারটা ঘটেছে। তাহলে নায়ক হয়েও তার আচরণ কিন্তু পল্লী প্রকৃতির আর 7-5 জন মানুষের মতো। অর্থাৎ নায়ক হয়ে তার যে একটা বিরচিত বা একটা গাম্ভীর্য ভাব, সে গাম্ভীর্য ভাব না রেখে আমরা দেখি নায়ক হয়েও নবকুমারের ভাষা ছিল পল্লী প্রকৃতির যে সাধারণ মানুষ, সে সাধারণ মানুষের মতো। আমরা জানি যে রোমান্টিসিজমের অন্যতম প্রধান সুর হলো বিষাদ। কপালকুণ্ডলা উপন্যাসে সেই বিষাদের একটা রেশ আমরা দেখি উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, আমরা দেখি যে আমাদের যে ভারতীয় যে সাহিত্য রয়েছে, এই ভারতীয় সাহিত্য হলো সাধারণত মিলনাত্মক সাহিত্য। অন্যদিকে পাশ্চাত্য যে সাহিত্য, এই পাশ্চাত্য সাহিত্যকে বলা হয় নিয়তিবাদের প্রাধান্য। অর্থাৎ এই পাশ্চাত্য সাহিত্যগুলো লেখক নিয়তির উপর ছেড়ে দেওয়া হয়। তো চরিত্রগুলো হচ্ছে ধীরে ধীরে নিয়তি দেবীর হাতের পুতুল রূপে পর্যবেসিত হয়। তো বঙ্কিমচন্দ্র তার প্রথম উপন্যাসে ভারতীয় যে সাহিত্য তত্ত্ব, অর্থাৎ মিলনাত্মক যে সাহিত্য, এই মিলনাত্মক সাহিত্য তত্ত্বের প্রভাব কিন্তু ধরে রেখেছেন। কিন্তু কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে তিনি পাশ্চাত্য তত্ত্ব অনুসরণ করে তার উপন্যাসের যে ফলাফল, এই ফলাফলটা তিনি নিয়তির হাতে ছেড়ে দেন। তাহলে এই দুঃসাত্মক উপন্যাসের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি বাংলা সাহিত্যের জগতে নতুন এক সম্রাটের আগমন ঘটেছে এবং এই সম্রাটটা সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। তাহলে এই কপালকুণ্ডলা উপন্যাস ছিল বাংলা সাহিত্যের অন্যতম যে সেরা উপন্যাসগুলো, সেই সেরা উপন্যাসগুলোর মধ্যে অন্যতম এবং এটি জনপ্রিয় উপন্যাস হিসেবে স্বীকৃতি লাভ করে। উপন্যাসটি ইংরেজি, জার্মান, হিন্দি, গুজরাটি, তামিল, তেলেগু এবং সংস্কৃত ভাষায় অনুদিত হয়েছে। পরবর্তীতে এই উপন্যাসটার নাট্যরূপ দেন
গিরিশচন্দ্র ঘোষ ও অতুল কৃষ্ণ মিত্র। তাহলে এই কপালকুণ্ডলা সম্পর্কে এই তথ্যটা আপনাদের একটু মনে রাখতে হবে যে কপালকুণ্ডলা উপন্যাসের নাট্যরূপ দেন কে? এটা হলো গিরিশচন্দ্র ঘোষ এবং অতুল কৃষ্ণ মিত্র। তাহলে এই উপন্যাসটাকে যখন তারা নাট্যরূপ দান করেন, এই নাট্যরূপ দান করার মাধ্যমে উপন্যাসের যে জনপ্রিয়তা, এই উপন্যাসের জনপ্রিয়তা দুর্গেশ নন্দিনীকে ছাড়িয়ে অনন্য উচ্চতার মধ্যে ছড়িয়ে পড়ে। আশা করি এখান থেকে আপনারা যে বিষয়গুলো জানবেন সেটা হলো ভারতীয় সাহিত্য তত্ত্ব এবং পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব। তাহলে ভারতীয় সাহিত্য তত্ত্বের সাথে দুর্গেশ নন্দিনী উপন্যাসের একটা প্রভাব লক্ষ্য করি, কারণ ভারতীয় সাহিত্য তত্ত্বের মূল সুর ছিল মিলন, আর পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের মূল সুর হলো নিয়তি। তাহলে কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে আমরা পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের একটা প্রভাব দেখি, আর দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্যে আমরা যে ভারতীয় সাহিত্য তত্ত্বের একটা প্রভাব দেখি। এই যে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো বঙ্কিমচন্দ্র একটা উপন্যাসের ধারার মাধ্যমে তিনি সাহিত্য রচনা শুরু করেন। প্রথম যে ধারাটা, এই ধারাটা ছিলেন তিনি মিলনাত্মক, এবং পরবর্তীতে মিলনাত্মকের বাইরে গিয়ে তিনি হচ্ছে বিষাদের সুরে নিয়তির উপর ছেড়ে দিয়ে পাশ্চাত্য তত্ত্বের একটা প্রভাব কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে দেখান, এবং এই কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে তিনি রোমান্সমূলক বা রোমান্সধর্মী একটা প্রভাবও কিন্তু দেখান। তাহলে এই যে দুই ধরনের চিন্তা চেতনা, এই দুই ধরনের চিন্তা চেতনার কারণে বঙ্কিমকে সাহিত্য সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ তার পূর্বকালীন সময়ে কিন্তু কোনো এক্সাম্পল ছিল না, তার পূর্বকালীন সময়ে উপন্যাসের কিন্তু কোনো এক্সাম্পল ছিল না। তাহলে বঙ্কিম এই যে উপন্যাসের যে একটা চিন্তা, যে একটা প্রসার, এই প্রসারটা তিনি নিয়েছেন পাশ্চাত্য সাহিত্য থেকে। তাহলে কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে ভারতীয় পুরাণ এবং সংস্কৃত সাহিত্য থেকে বিভিন্ন কাহিনী ও চরিত্রের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। বঙ্কিমচন্দ্র সংস্কৃত শ্লোক এবং ঐতিহ্যকে উপন্যাসের কাহিনীর সাথে সংমিশ্রণ করে রচনা করেছেন, এবং এক গভীর রোমান্টিক ও মনস্তাত্ত্বিক আবহের মাধ্যমে উপন্যাসটা সৃষ্টি করেছেন। তাহলে কপালকুণ্ডলাকে অনেকে টেল বা গল্প বলে, কিন্তু এটা টেল বা গল্প নয়, বরং এটি কাব্যধর্মী উপন্যাস। তাহলে এটা মনে রাখবেন যে কপালকুণ্ডলা কিন্তু টেল বা গল্প নয়, এটি হলো একটা কাব্যধর্মী উপন্যাস। এর ভাষা, বর্ণনা এবং আবেগময় পরিবেশ কাব্যের মতো মনোমুগ্ধকর এবং কল্পনামূলক। বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের স্থান, কাল এবং চরিত্রের বর্ণনা কাব্যিক ধারায় উপস্থাপন করা হয়েছে, যা একে গল্পের চেয়ে বেশি কবিতার মতো করে শোনায়। তো পরবর্তীতে আমরা দেখি, তো আমাদের বঙ্কিমচন্দ্রের যে চরিত্রগুলো রয়েছে, চরিত্রগুলো নিয়ে আমরা এক নজরে বঙ্কিমের সাহিত্য নিয়ে একটা অপশন আছে, এখানে আমরা পড়াবো। এখানে আপনার চরিত্র এবং বঙ্কিমের কপালকুণ্ডলা উপন্যাসের যে উক্তিগুলো নিয়ে আমরা এখানে দেখাবো। তাহলে বঙ্কিমের তৃতীয় উপন্যাস ছিল মৃণালিনী। এই উপন্যাসের মতো তার ইতিহাস প্রেক্ষাপট থাকলেও এটি মহাকাব্যিক রূপ লাভ করেনি। অর্থাৎ প্রথম যে উপন্যাস দুর্গেশ নন্দিনী উপন্যাসের মতো এই উপন্যাসের প্রেক্ষাপটে ইতিহাস থাকলেও কিন্তু দুর্গেশ নন্দিনী উপন্যাসের মতো এটি মহাকাব্যিক রূপ ধারণ করতে পারেনি। এই উপন্যাসে প্রেম, বিরহ, ঘৃণা এবং সন্দেহের মতো মানব মনের যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো রয়েছে, এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে মূলত মুখ্য হিসেবে তিনি দাঁড় করিয়েছেন। এবং বঙ্কিমের এই উপন্যাসের প্রথম থেকে আমরা স্বাধীন এবং স্বতন্ত্র যে নারী ব্যক্তিত্ব, সেই স্বাধীন এবং স্বতন্ত্র নারী ব্যক্তিত্বের একটা রূপ বা চিত্র আমরা এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করি। তাহলে এরপর আমরা একটু দেখি বঙ্কিমের তার চতুর্থ উপন্যাস। বঙ্কিম সর্বাধিক যে খ্যাতি বা বঙ্কিমের যে খ্যাতি, সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন যে উপন্যাসটা, সেটা হলো বৃষবৃক্ষ উপন্যাস। তাহলে বৃষবৃক্ষ উপন্যাসটা হলো একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসে বঙ্কিম কেবল একজন বর্ণনাকারী নয়, তিনি একজন দ্রষ্টা বটে। অর্থাৎ উপন্যাসের যে কল্পকাহিনী বা উপন্যাসের যে কাহিনীটা, উপন্যাসের যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো বঙ্কিম শুধু নিজে সৃষ্টি করেন নাই, বরং বঙ্কিম এগুলো নিজের কথাকে ভাবের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছেন। এবং এই উপন্যাসের প্রতিটি চরিত্র খুঁজতে গিয়ে তিনি সার্চ লাইটের আলো যেভাবে ফেলে মানব মনের অন্ধকারের কানাগরিকে যেভাবে উন্মোচন করেন, তিনি উপন্যাসের মধ্যে এই চরিত্রগুলোকেও বিশেষভাবে আখ্যায়িত করেছেন। কারণ আমরা জানি তৎকালীন সময়ে সামাজিক প্রেক্ষাপটে নারীর প্রতি বিরূপ একটা প্রভাব আমরা লক্ষ্য করি, এবং নারীর প্রতি যে একটা সমাজের যে বিতৃষ্ণা বা নারীর প্রতি যে সমাজের একটা নেগেটিভ একটা চিন্তা ভাবনা, এটা আমরা লক্ষ্য করি। এবং নারীকে যে সতীদাহ প্রথার মাধ্যমে পুরানো হচ্ছে, এবং নারীর যে বিবাহ এর মাধ্যমে নারীকে সামাজিক যে মর্যাদাটা, এই সামাজিক মর্যাদা কিন্তু দেওয়া হচ্ছে না। তাহলে বৃষবৃক্ষ উপন্যাসের মাধ্যমে বঙ্কিম এই সকল
অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং তিনি উপন্যাসের প্রেক্ষাপট হিসেবে তৎকালীন সমসাময়িক সমাজ এবং সেই সমাজে জ্বলন্ত যে সমস্যা বিধবা বিবাহ এবং বহু বিবাহ এটা তিনি উপন্যাসের মধ্যে নিয়ে এসেছেন। সূর্যমুখী, নগেন্দ্র এবং কুন্দনন্দিনী এই 3 গুণের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে এই উপন্যাসের মধ্যে। বঙ্কিমের একটা ইজম বা বঙ্কিমের একটা চিন্তা চেতনা ছিল, সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আন্দোলনটা করেছিলেন বিধবা বিবাহ এবং বহু বিবাহ। তো বঙ্কিম চিন্তা করলেন সমাজের মধ্যে যদি আমরা বহু বিবাহ যদি রোধ করতে না পারি এবং বহু বিবাহের মাধ্যমে নারীর প্রতি যে অন্যায় বিচার, এই অন্যায় বিচার যদি আমরা রোধ করতে না পারি তাহলে বিধবা বিবাহের সুফল কিন্তু আমরা ভোগ করতে পারবো না। তাহলে বঙ্কিম এই চিন্তাভাবনার কিন্তু তিনি সমাজের মধ্যে বিষবৃক্ষ উপন্যাসের মাধ্যমে উপস্থাপন করেছেন এবং বিষবৃক্ষ উপন্যাসের মধ্যে এটা একটা উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছেন কুন্দনন্দিনীর মৃত্যুর মাধ্যমে। এবং দেখানো হয়েছে যে কুন্দনন্দিনীর মৃত্যুকে বঙ্কিম ইচ্ছাকৃতভাবে বিধবা বিবাহের যে কুফল, এই কুফলের বর্ণনা করতে গিয়ে মূলত তিনি কুন্দনন্দিনীর যে মৃত্যু ঘটিয়েছেন। প্রকৃতপক্ষে এখানে তিনি বহু বিবাহের কুফলে দেখানো হয়েছে। তো বঙ্কিম ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি যেটা একটু আগে বললাম যে তিনি চিন্তা করলেন যে তার একটা শুকনো দৃষ্টিভঙ্গি ছিল যে বহু বিবাহ বন্ধ না হয়ে আমাদের বিধবা বিবাহের প্রচলন হলে বাংলার দুর্ভাগা যে বিধবা নারী, এই বিধবা নারীর দুর্দশা কিন্তু কখনো কমবে না, বরং সেটা বেড়েই চলবে, যেটা তিনি কুন্দনন্দিনীর মৃত্যুর মাধ্যমে এটা প্রমাণ দেখিয়েছেন। তাহলে এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করেছিল, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তার চোখের বালি যে উপন্যাসটা, এই উপন্যাসটার ক্ষেত্রে আমাদের যে বিষবৃক্ষ উপন্যাস, সেই বিষবৃক্ষ উপন্যাসের একটা প্রভাব কিন্তু চোখের বালি উপন্যাসের মধ্যে আমরা দেখি। আমরা রবীন্দ্রনাথের যখন পড়িয়েছিলাম তখন আমরা বললাম চোখের বালি উপন্যাসটা ছিল রবীন্দ্রনাথের অন্যতম আধুনিক একটা উপন্যাস, কারণ এই যে নারীর প্রতি যে একটা আধুনিক চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার একটা প্রকৃত স্বরূপ বঙ্কিমের বিষবৃক্ষ উপন্যাসের মধ্যে আমরা দেখি। এই বিষবৃক্ষের প্রভাবটা পরবর্তীতে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের মধ্যে, কারণ উপন্যাসের প্লট যেটা রয়েছেন কাহিনী, এই প্লটের সাথে চোখের বালি উপন্যাসের প্লটের অনেকটা মিল আমরা লক্ষ্য করি এবং এই কারণে আমরা দেখি যে চোখের বালি উপন্যাসের মধ্যে বিষবৃক্ষ উপন্যাসের কথাটা বারবার বৃদ্ধিত হয়েছে। তাহলে বিষবৃক্ষের পরে বঙ্কিমের লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরী রানী এবং সীতারাম। তো বঙ্কিমের এই উপন্যাসগুলোর মধ্যে কিছু উপন্যাস রয়েছে যেগুলো ঐতিহাসিক উপন্যাস, যেমন চন্দ্রশেখর এবং রাজসিংহ, এছাড়াও কৃষ্ণকান্তের উইল এবং রজনী, এগুলো ছিল তার সামাজিক উপন্যাসের অন্তর্ভুক্ত। এছাড়াও আমরা দেখি আনন্দমঠ এবং দেবী চৌধুরী রানীর মতো উপন্যাসগুলো, যেগুলো হচ্ছে ঐতিহাসিক বা যেগুলো হচ্ছে ইতিহাস দেশপ্রেমের উপর ভিত্তি করে তিনি রচনা করেছেন এবং এই উপন্যাসগুলোর ক্ষেত্রে তিনি জাতীয়তাবোধের একটা ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করি। তাহলে আমি শুরুর দিকে বললাম যে বঙ্কিমের জাতীয়তাবাদ ছিল কি? হিন্দু জাতীয়তাবাদ। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বঙ্কিমের জাতীয়তাবাদ ছিল হিন্দু জাতীয়তাবাদ এবং হিন্দু জাগরণী জাতীয়তাবাদ, যে কারণে আনন্দমঠ এবং দেবী চৌধুরী রানী, বিশেষ করে আনন্দমঠের মধ্যে আমরা দেখি যে মুসলিম বিদ্বেষী একটা প্রভাব কিন্তু আনন্দমঠ উপন্যাসের মধ্যে আমরা লক্ষ্য করি। তাহলে এই যে আনন্দমঠ এবং দেবী চৌধুরী রানী যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলোর মধ্যে আমরা দেখি উপন্যাসের প্রেক্ষাপট আছে ইংরেজ শাসিত বাংলা, এবং এই উপন্যাসের মধ্যে আনন্দমঠ উপন্যাসের মধ্যে তিনি ইংরেজ শাসনে কিন্তু কোনো বিরোধিতা করেননি। তাহলে দুই উপন্যাসে তাহলে উপন্যাসগুলো রচনার প্রেক্ষাপট যেটা ছিল সেটা ছিল তার নারী মুক্তির আন্দোলন। গ্রামের সাধারণ গৃহবধূ প্রফুল্ল কিভাবে ডাকাত দলের সর্দার হয়ে ওঠেন সেটাই দেবী চৌধুরী রানী উপন্যাসের মধ্যে তিনি প্রধান বক্তব্য হিসেবে দেখিয়েছেন। অন্যদিকে আনন্দমঠ উপন্যাসের মধ্যে কল্যাণীর স্থিরতা ধীরতা মঠকে করে তুলেছে সার্থক। দেশের কল্যাণে নারী পুরুষের যে সমান অংশগ্রহণ, এই সমান অংশগ্রহণের কথা কিন্তু তিনি এই দুটো উপন্যাসের মাধ্যমে কাম্য করেছেন। এবং পাশাপাশি বাঙালির শেকড়ের মধ্যে যে মাতৃ সাধনার যে শিকড় লুকিয়ে রয়েছে, সেই শেকড়ের একটা অস্তিত্ব তিনি দেখিয়েছেন এই দুই উপন্যাসের মধ্যে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বঙ্কিমের উপন্যাসগুলো সম্পর্কে জাস্ট একটু ধারণা করেছি, যে ধারণার মাধ্যমে আমরা বঙ্কিমের উপন্যাস সম্পর্কে একটা প্রাথমিক চিন্তা একটা প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। তাহলে আমরা একটু দেখি এক নজরে বঙ্কিমের উপন্যাসগুলো, যেখানে আমরা বিশেষ চরিত্র এবং বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু আলোচনা করব।
তাহলে প্রথম উপন্যাস যেটা হলো রাসমোহনস ওয়াইফ, যেটা আমরা জানি ইংরেজিতে প্রকাশিত হয়। তারপরের উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865 সালে। আমার আগের ক্লাসে 1885 সাল দুর্গেশ নন্দিনীটা 1885 সাল হিসেবে ভুল বলা হয়েছে, তো এটাও কারেকশন করে এটা হবে 1865 সাল। অর্থাৎ তাহলে দুর্গেশ নন্দিনী উপন্যাসের যে চরিত্রগুলো এখানে বিখ্যাত তিনটা চরিত্র রয়েছে, একটা হলো জগৎ সিংহ, আয়েশা এবং তিলোত্তমা। তাহলে তিনটা হলো বিখ্যাত চরিত্র এবং এটি ছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তাহলে উপন্যাসের যে পটভূমির মধ্যে রয়েছে পাঠান যুদ্ধের ফলে নরনারীর যে প্রেমের উপাখ্যান, এই উপাখ্যান নিয়ে মূলত এই উপন্যাসটি রচিত। তাহলে এই উপন্যাসের মধ্যে দেখা যায় যে মুসলিম যে চরিত্র আবেদ আলী তাকে হচ্ছে এখানে কটূক্তি করা হয় বা তাকে নেগেটিভ চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়। তাহলে এই নেগেটিভ চরিত্রের উপর প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজি রায়নন্দিনী উপন্যাসটি লিখেন। তাহলে মুসলমানদেরকে যে প্রতিক্রিয়া করা হয়, মুসলমানদের যে এখানে কটূক্তি করা হয়, এই কটূক্তির প্রতিক্রিয়া কিন্তু পরবর্তীতে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তিনি রায়নন্দিনী নামে দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়া কিন্তু রায়নন্দিনী উপন্যাসটি লিখেন। এরপর আমরা দেখি কপালকুণ্ডল উপন্যাস। কপালকুণ্ডল উপন্যাসের বিখ্যাত তিনটা চরিত্র, একটা হলো কপালকুণ্ডলা, আরেকটা ছিল কাপালিক, আরেকটা ছিল নবকুমার। এবং এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী ও কাব্যধর্মী উপন্যাস। এই উপন্যাসে বিখ্যাত কিছু সংলাপ রয়েছে, যেটা রয়েছে পথিক তুমি পথ হারিয়েছ, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, এটা হচ্ছে আপনারা অনেকে জানেন। তাহলে অরণ্যে কাপালিক পালিত নারী কপালকুণ্ডলা এবং তার সাথে নবকুমারের যে প্রেম এবং এই প্রেমের যে সহজীকরণ বা সামাজিক প্রেম, একটা যে সাধারণীকরণ, এই সাধারণীকরণ প্রেমের চিত্র কিন্তু কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে তুলে ধরা হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখি মৃণালিনী, যেটার মধ্যে হেমচন্দ্র এবং মৃণালিনীর যে একটা প্রেম, সে প্রেমের একটা চিত্র বা স্বরূপ আমরা দেখি। এবং এটি ছিল একটা ঐতিহাসিক উপন্যাস। অনেকে উপন্যাসটাকে হিন্দু পুনর্জাগরণবাদী ধ্যান ধারণা এবং সাধত্ববোধ হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আমি শুরুর দিকে আপনাদের বললাম যে বঙ্কিমের সাহিত্যের মধ্যে সাধত্ববোধ এবং পুনর্জাগরণের একটা প্রভাব রয়েছে, তবে এটা ছিল তার নিজের ধর্মের বা শতাব্দীর ধর্মের জন্য। এরপর আমরা দেখি কৃষ্ণকান্তের উইল, যেখানে বিখ্যাত দুইটা চরিত্র, একটা হলো গোবিন্দলাল এবং রোহিণী। বাংলা সাহিত্যের মধ্যে চরিত্র থেকে আসা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য চরিত্র হলো কৃষ্ণকান্তের উইল এবং এই রোহিণী চরিত্রটি। বাংলা সাহিত্যের মধ্যে প্রশ্নের মধ্যে যতগুলো চরিত্র আসে, এখানের মধ্যে আপনি দেখেন রোহিণী চরিত্রটা অনেকবার পরীক্ষার মধ্যে আসছে, তো এটা একটু মনে রাখবেন। আমাদের সমস্যা হচ্ছে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। কৃষ্ণকান্তের উইল, চোখের বালি, এই যে আমাদের যে উপন্যাসগুলো রয়েছে, যে উপন্যাসগুলোর যে চরিত্র, এই চরিত্রগুলো নিয়ে আমাদের এলোমেলো লেগে যায়। তাহলে আপনারা হচ্ছে এই উপন্যাসগুলোর চরিত্রগুলো বিশেষভাবে একটু মনে রাখার জন্য চেষ্টা করবেন। তাহলে এই উপন্যাসটা হলো একটি সামাজিক উপন্যাস। তাহলে এখানে নারী যে রোহিণী রয়েছেন, এই রোহিণীর সামাজিক এবং ধর্মীয় সমস্যা নিয়ে এই উপন্যাসটি রচিত। পরবর্তীতে আমরা দেখি বিষবৃক্ষ উপন্যাস। যে বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র হলো কুন্দনন্দিনী এবং নগেন্দ্রনাথ। তাহলে এখানে বিধবা বিবাহ, পুরুষের বহু বিবাহ, নারীর আত্মসম্মান বোধ এবং অধিকার বোধ নিয়ে মূলত বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের সৃষ্টি করেছেন বা এই উপন্যাসটা রচনা করেছেন। এরপর রয়েছে রজনী, যেখানে বিখ্যাত দুইটা চরিত্র হলো রজনী এবং শচীন্দ্রনাথ। এটি একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বমূলক উপন্যাস। এটি হলো একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বমূলক উপন্যাস। এরপর রয়েছে ইন্দিরা। ইন্দিরা উপন্যাসটাকে বলা হয় বঙ্কিমচন্দ্রের সবচেয়ে ছোট উপন্যাস। তাহলে বঙ্কিমের সবচেয়ে ছোট উপন্যাস কি? ইন্দিরা উপন্যাস। এরপর রয়েছে আনন্দমঠ উপন্যাস, যেটা ৭৬-এর মনান্তরের পটভূমিকায় আমাদের যে সন্ন্যাসী যে বিদ্রোহ, সেই সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিম আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন। তাহলে আনন্দমঠ উপন্যাসের রচনার প্রেক্ষাপটটা কি ছিল? ৭৬-এর মনান্তর। এবং এই উপন্যাসটা কোন বিদ্রোহের মাধ্যমে রচনা করা হয়েছে, কোন বিদ্রোহের প্রভাবে? এটা হবে সন্ন্যাসী বিদ্রোহ। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এরপর রয়েছে রাজসিংহ, অবশ্যই এটা একটা ঐতিহাসিক উপন্যাস। এবং রয়েছে দেবী চৌধুরী রানী, রংপুরের পীরগাছা অঞ্চলে কৃষক বিদ্রোহ এবং ফকির সন্ন্যাসী আন্দোলনের নেত্রী দেবী চৌধুরী রানীর কাহিনী নিয়ে আমাদের এই উপন্যাসটি রচিত। আচ্ছা, আপনারা একটু মনে রাখবেন যে বঙ্কিমের তিনটা উপন্যাসকে কিন্তু ত্রয়ী উপন্যাস বলা হয়। এটা ছিল আনন্দমঠ, দেবী চৌধুরী রানী এবং সীতারাম। এই তিনটা উপন্যাসকে মূলত বঙ্কিমের ত্রয়ী উপন্যাস বলা হয়।
তাহলে আমাদের আজকের যে পড়াগুলো, এই পড়াগুলো আমরা যেখান থেকে নিয়ে এসেছি সেটা হলো শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা এবং সরোজ বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাসের কালান্তর। এখান থেকে বঙ্কিম যে অংশটা রয়েছে, এই বঙ্কিমের অংশগুলো থেকে মূলত আমাদের এই লেকচারটা সাজানো হয়েছে, অর্থাৎ বঙ্কিমের উপন্যাসের যে ঘটনাগুলো আমি আপনাদেরকে এতক্ষণ শেয়ার করলাম এগুলো এখান থেকে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে বঙ্কিমের কিছু প্রবন্ধ সাহিত্য বঙ্কিম ধ্রুপদী শিল্পী হিসেবে পরিচিত। আমি একটু আগে বললাম যে প্রবন্ধ সাহিত্যে বঙ্কিম ধ্রুপদী শিল্পী হিসেবে কি ছিল, পরিচিতি ছিল, ধ্রুপদী। তাহলে পৌরাণিক কাহিনী থেকে বঙ্কিম, পৌরাণিক কাব্য কাহিনী থেকে বঙ্কিম এই যে প্রবন্ধ রচনার নির্যাস সংগ্রহ করে তিনি নিজ চেষ্টার মাধ্যমে প্রবন্ধগুলোকে তিনি সাজিয়েছেন এবং এই প্রবন্ধগুলোকে সৃজন সাহিত্যের মাধ্যমে উপস্থাপন করেছেন। তাহলে তার প্রবন্ধ সাহিত্যের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রবন্ধটা দেখি সেটা হলো কমলাকান্তের দপ্তর। এছাড়াও রয়েছে তার সাম্য, লোক রহস্য, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা ইত্যাদি গ্রন্থ। আমাদের বঙ্কিম সম্পর্কে ছিল বঙ্কিমের যে উপন্যাস এবং বঙ্কিমের যে জীবনী, বঙ্কিমের যে পরিচিতি, এই পরিচিতিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাদের এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমি এখন থেকে আপনাদের সে কমেন্ট বক্সের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তীতে রয়েছে মীর মোশাররফ হোসেন, আমাদের দ্বিতীয় যে কথা সাহিত্যিক তিনি হলেন মীর মোশাররফ হোসেন। তো আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম যে সাহিত্যিক তিনি ছিলেন মীর মোশাররফ হোসেন। অর্থাৎ আমাদের আধুনিক যে সাহিত্য যে শুরু হচ্ছে, আধুনিক সাহিত্য সূচনার লগ্নে প্রথম মুসলিম সাহিত্যিক হিসেবে আমরা মীর মোশাররফ হোসেন পাই। তিনি একাধারে ছিলেন গদ্য লেখক, নাট্যকার এবং ঔপন্যাসিক হিসেবে বিখ্যাত। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে 1847 সালে জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম ছিল গাজী মিয়া এবং সাহিত্যিক গুরু ছিলেন কাঙাল হরিনাথ। আমরা জানি লালন আমাদের বাউল পদাবলীর যে অন্যতম শ্রেষ্ঠ প্রধান বা পুরোধা আমরা লালন সাঁই, সেই লালন সাঁইয়ের একটা প্রভাব কিন্তু আমরা কাঙাল হরিনাথের মধ্যে লক্ষ্য করি এবং তার একটা প্রভাব কিন্তু মীর মোশাররফ হোসেনের মীর মোশাররফ হোসেনের মধ্যে কিন্তু এসেছে। এবং এই যে প্রভাব, সাহিত্যের প্রভাব, এই প্রভাবের কারণে মীর মোশাররফ হোসেন কিন্তু বিষাদ সিন্ধুর মতো উপন্যাস রচনা করতে পেরেছেন। এবং এখানে কিন্তু তিনি যে ঐতিহাসিক যে চরিত্রগুলো, এই চরিত্রগুলোকে সাধারণীকরণের মাধ্যমে এখানে এজিদকে নায়ক রূপে আবির্ভূত করে তিনি মানুষ যে ধর্ম বা মানুষ যে মুখ্য একটা ভূমিকা থাকতে পারে, এই মানুষের মুখ্য ভূমিকার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন। তো এটা আমি একটু পরে আলোচনা করতেছি। তো আপনারা দেখেন যে কাঙাল হরিনাথ তিনি গ্রাম বার্তা প্রকাশিকা নামে একটা পত্রিকার সম্পাদক ছিলেন। তো এই সংবাদ পত্রিকার সংবাদদাতা হিসেবে কাজ করেন মীর মোশাররফ হোসেন। এছাড়াও তিনি আজিজুন নাহার এবং হিতকরী নামে দুইটা পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে মীর মোশাররফ হোসেনের উপন্যাসগুলো সম্পর্কে আমরা একটু দেখি। মীর মোশাররফ হোসেনের প্রথম যে উপন্যাসটা সেটা ছিল রত্নপতি। এটি তার রচিত প্রথম প্রকাশিত গ্রন্থ এবং মুসলিম সাহিত্য কর্তৃক রচিত প্রথম উপন্যাস। তাহলে রত্নপতি হচ্ছে কি? রত্নপতি হলো আমাদের মীর মোশাররফ হোসেন রচিত প্রথম উপন্যাস এবং এটি ছিল মুসলিম কোনো সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস। অর্থাৎ তার পূর্বে মুসলিম কোনো সাহিত্যিক কিন্তু উপন্যাস রচনা করেনি। তাহলে এই কারণে এটা একটু মনে রাখতে হবে। এরপর আমাদের সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো বিষাদ সিন্ধু। তাহলে বিষাদ সিন্ধু উপন্যাস সম্পর্কে আমরা একটু দেখি। আচ্ছা, বিষাদ সিন্ধু উপন্যাস সম্পর্কে আমরা একটু দেখি। তাহলে এই উপন্যাসটা হলো একটি ইতিহাস আশ্রিত উপন্যাস এবং এটি হলো মীর মোশাররফ হোসেন রচিত অন্যতম বিখ্যাত একটি উপন্যাস। এই উপন্যাসটি 3টি খণ্ডে বিভক্ত। একটা হলো মহরম খণ্ড, উদ্ধার পর্ব এবং ইজিদবধ পর্ব। তো কারবালার ময়দানে আমরা জানি হিজরি 61 খ্রিস্টাব্দে কারবালার ময়দানে আমাদের মহরম সংগঠিত হয় এবং কারবালার ময়দানে ইমাম হাসান এবং ইমাম হোসেনের সঙ্গে এজিদের একটা যুদ্ধ হয়। তাহলে এই যুদ্ধের ঘটনার প্রেক্ষাপট নিয়ে মীর মোশাররফ হোসেন এই উপন্যাসের বিষয়বস্তু সাজিয়েছেন এবং এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে মীর মোশাররফ হোসেন এই উপন্যাসটি রচনা করেছেন এবং এই উপন্যাসের নায়ক হিসেবে তিনি এজিদকে আখ্যায়িত করেছেন। এছাড়াও তার আরেকটা গ্রন্থ রয়েছে, আরেকটা উপন্যাস রয়েছে, সেটা হলো উদাসীন পথিকের মনের কথা, যেটি ছিল তার আত্মজীবনীমূলক উপন্যাস। এখানে উপন্যাসের মাধ্যমে মীর মোশাররফ হোসেন তার ব্যক্তি জীবন থেকে শুরু করে তার সাহিত্যিক জীবনের একটা প্রতিচ্ছবি কিন্তু এই উদাসীন পথিকের মনের কথা উপন্যাসের মধ্যে ব্যক্ত করেছেন। তার রচিত নাটকের মধ্যে আমরা দেখি তার প্রথম যে নাটক সেটা হলো বসন্ত কুমারী। এটি বাংলা সাহিত্যের মুসলমান রচিত প্রথম নাটক।
এছাড়াও রয়েছে বেহুলা গীতাভিনয়, যেখানে তিনি ইংরেজ শাসন এবং ইংরেজদের শোষণ, এই শোষণের বিরোধিতা করে তিনি নাট্য অভিনয়ের মাধ্যমে এই নাটকটি রচনা করেন। এছাড়া আমরা একটু দেখি অত্যাচারী জমিদার এবং চরিত্রহীন জমিদার এর শোষণে প্রজার স্ত্রীকে ধর্ষণ এবং প্রজার স্ত্রীকে ধর্ষণের মাধ্যমে যে প্রজাদের তৎকালীন সময়ে জমিদারের যে একটা স্বরূপ বা চিত্র, এই স্বরূপ বা চিত্র আমরা দেখি তার জমিদার দর্পণ নাটকের মধ্যে। এবং এই নাটকের বিষয়বস্তু ছিল তৎকালীন সময়ে যে জমিদারদের লম্পট এবং অত্যাচারীর একটা চিত্র। এছাড়াও মীর মোশাররফ হোসেনের কিছু আত্মজীবনী রয়েছে, যেখানে গাজী মিয়ার বস্তানি এবং আমার জীবনী হলো তার আত্মজীবনীমূলক গ্রন্থ। এবং প্রহসনের মধ্যে রয়েছে এর উপায় কি, ফাঁস কাগজ। আচ্ছা, আমরা এখন একটু দেখি বিষাদ সিন্ধু উপন্যাস। এগুলো হয়তো আপনারা হয়তো এই বিষয়গুলো সম্পর্কে অনেকে জানেন, তারপরে জাস্ট একটু রিক্যাপ করার জন্য আমি এই বিষয়গুলো নিয়ে আসছি। তো এখানে আপনাদেরকে যে মীর মোশাররফ হোসেন সম্পর্কে, কারণ মীর মোশাররফ হচ্ছে আমাদের পিএসসি সিলেবাসে দেওয়া অন্তর্গত একজন সাহিত্যিক, এবং এখান থেকে যদি আপনাদের প্রশ্ন করা হয় মীর মোশাররফের সাহিত্য, এবং যদি ডিপ থেকে প্রশ্ন করে তাহলে বিষাদ সিন্ধু উপন্যাস থেকে প্রশ্ন করতে পারে। তাহলে আমরা এখন একটু দেখি বিষাদ সিন্ধু উপন্যাসের বিষয়বস্তু এবং সাহিত্যিক আলোচনা। আশা করি এখান থেকে আপনারা নতুন একটা বিষয় জানতে পারবেন। তো দেখেন, মীর মোশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস হলো বিষাদ সিন্ধু। নামের দিক থেকে উপন্যাসের চরিত্রগুলো ঐতিহাসিক, কিন্তু ঘটনার বর্ণনায় এবং চরিত্র সৃষ্টিতে কাল্পনিক। অর্থাৎ নামটা বিষাদ সিন্ধু উপন্যাসের যে স্পেসিফিক যে চরিত্রগুলো, অর্থাৎ প্রধান যে চরিত্রগুলো ইমাম হাসান, ইমাম হোসেন, এজিদ, এই চরিত্রগুলো হচ্ছে ঐতিহাসিক। এবং কিন্তু অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে যেগুলো তিনি ঘটনার বর্ণনায় সৃষ্টি করেছেন, এই চরিত্রগুলো হচ্ছে কাল্পনিক। তো মীর মোশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস হলো বিষাদ সিন্ধু উপন্যাস। তাহলে বিষাদ সিন্ধু কোন ধরনের উপন্যাস? বিষাদ সিন্ধু হলো একটি মহাকাব্যিক উপন্যাস। এটি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে অন্যতম একটি উপন্যাস। তাহলে এই উপন্যাসটি মূলত কারবালার যুদ্ধক্ষেত্রকে লক্ষ্য করে একটি ঐতিহাসিক উপন্যাস। এই উপন্যাসটি যথাক্রমে 1885, 1887 এবং 1891 সালে 3 ভাগে বিভক্ত করে প্রকাশিত হয়। পরবর্তীতে খণ্ডগুলো একত্র করে তিনি মুদ্রাকারে প্রকাশ করেন। তাহলে এই উপন্যাসের উৎসভূমি হিসেবে মীর মোশাররফ হোসেন নিজেই বলেছেন যে উপন্যাসের উৎস হিসেবে তিনি পারস্য এবং আরব্য গ্রন্থ হতে মূল ঘটনার সারাংশ নিয়ে তিনি মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু উপন্যাসটি রচনা করেন। তাহলে বিষাদ সিন্ধু উপন্যাসের উৎসভূমি কি? বিষাদ সিন্ধু উপন্যাসের উৎসভূমি হলো পারস্য এবং আরব্য যে গ্রন্থগুলো রয়েছে, এই গ্রন্থ থেকে তিনি মূল ঘটনার সারাংশ নিয়ে মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু উপন্যাসটি রচনা করেন। আমরা জানি হিজরি 61 সালে কারবালার প্রান্তরে কারবালার যুদ্ধ সংঘটিত হয়, এবং এই যুদ্ধের ঘটনা এবং পূর্বাপর ঘটনাগুলো এবং ওই যে পারস্য এবং আরব্য রজনীর যে গল্প, এই সবগুলো সমন্বয়ে মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু উপন্যাসটি আমাদের সামনে উপস্থাপন করেন। তাহলে এখন দেখি আমরা এই উপন্যাসের নায়ক হিসেবে মীর মোশাররফ হোসেন কাকে চিত্রায়িত করেছেন। তাহলে একটা বিষয় হলো আমাদের মনে রাখতে হবে, আমাদের ইতিহাসের নায়ক আর সাহিত্যের নায়ক দুইটার মধ্যে কিন্তু বেসিক পার্থক্য রয়েছে। ইতিহাসের নায়ক, আমরা জানি ইতিহাসের নায়ক হচ্ছে একজন বীর থাকেন, কিন্তু সাহিত্যের নায়ক কিন্তু অনেক সময় আমরা যারা খলনায়ক বলি, এই খলনায়কগুলো কিন্তু সাহিত্যের নায়ক হিসেবে লক্ষ্য করা যায়। যেমন মেঘনাদ বধ কাব্যের মধ্যে আমরা দেখি এখানে রাবণকে কি করা হয়েছে, প্রধান নায়ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর আপনাদের একটা প্রশ্ন আমি দেখলাম যে মেঘনাদ বধ কাব্যের নায়ককে, তাহলে এখানে মেঘনাদ বধ কাব্যের নায়ক হবে রাবণ। রাবণ যদি দেওয়া না থাকে তাহলে হবে মেঘনাদ, যদি দুইটাই দেওয়া থাকে তাহলে অবশ্যই নায়ক হবে রাবণ। কারণ সাফারিংস এবং ডুইংস যে শব্দটা রয়েছে, সাফারিংস এবং ডুইংস সবচেয়ে বেশি আছে রাবণের মধ্যে। তাহলে উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য বা উপন্যাসটার নায়ক হবার যে প্রধান বৈশিষ্ট্য, নায়ককে একইভাবে সাফারিংস এবং ডুইংস করতে হবে। এই সাফারিংস এবং ডুইংস যেহেতু রাবণের মধ্যে সবচেয়ে বেশি ছিল এবং রাবণের পরে যেহেতু মেঘনাদের ছিল, এই কারণে রাবণ হবে মেঘনাদ বধ কাব্যের নায়ক। একইভাবে বিষাদ সিন্ধু উপন্যাসের মধ্যে আমরা দেখি বিষাদ সিন্ধু উপন্যাসের মধ্যে সাফারিংস এবং ডুইংস সবচেয়ে বেশি এজিদেরকে সবচেয়ে বেশি ভুগতে হয়, এই কারণে এজিদ হলো এই উপন্যাসের নায়ক। তাহলে আমরা একটু দেখি, আমরা জানি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের একটি দ্বন্দ্ব হয়, এবং এই দ্বন্দ্বের মাধ্যমে কারবালার প্রান্তরে রক্তক্ষয়ী একটা যুদ্ধ, এবং এই যুদ্ধের ফলে হোসেনের করুণ পরিণতি আমরা লক্ষ্য করি। তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের নায়ক হলো ইমাম হোসেন, কিন্তু সাহিত্যিক বিচারে
এজিদ হলো আমাদের নায়ক। তো এই কারণে উপন্যাসে মীর মোশাররফ হোসেন এজিদকে নায়ক হিসেবে দেখিয়েছেন। তাহলে আমরা শুরুতেই বললাম যে উপন্যাসের মধ্যে 3টা পর্ব রয়েছে, একটা হলো মহরম পর্ব, উদ্ধার পর্ব, একটা হলো এজিদ পর্ব। এবং এই উপন্যাসটি সাধু ভাষায় রচনা করে তিনি মীর মোশাররফ হোসেন তৎকালীন সময়, যেহেতু আমাদের চলিত ভাষার একটা প্রবর্তন আমরা দেখিনি, এই কারণে মীর মোশাররফ হোসেন কিন্তু এই বিষাদ সিন্ধু উপন্যাসটা সাধু ভাষায় রচনা করেন। আচ্ছা, তাহলে এই উপন্যাসটা হচ্ছে ইসলামের ইতিহাস ভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস। তাহলে এই উপন্যাসের মধ্যে কিন্তু 3টা প্রবাহ আমরা লক্ষ্য করি। মনে রাখবেন, উপন্যাসের মধ্যে পর্ব রয়েছে 3টা আর প্রবাহ রয়েছে 3টা। তাহলে এই প্রবাহগুলো হলো হাসান পর্ব, হুসাইন পর্ব, এটা হুসেন মানটা এখানে বলেছে, হুসেন পর্ব এবং হাসান প্রবাহ, হুসেন প্রবাহ এবং হলো জয়নাব প্রবাহ। তাহলে আমাদের বিষাদ সিন্ধু উপন্যাসের পর্ব হলো 3টা, একটা হলো মহরম পর্ব, এজিদ বধ পর্ব, উদ্ধার পর্ব। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ বধ পর্ব। আর প্রবাহ হলো 3টা, একটা হলো হাসান প্রবাহ, হুসাইন প্রবাহ এবং জয়নব প্রবাহ। তাহলে এটা একটু মনে রাখতে হবে। তাহলে এই 3 প্রবাহের মধ্যে ইসলামের ইতিহাসে, এই 3 প্রবাহের মাধ্যমে আমাদের ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ যে ঘটনা, কারবালের ঘটনা, এই কারবালার ঘটনাগুলো তিনি 3 প্রবাহের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এই কারবালার ঘটনাগুলো কেন্দ্র করে মানুষের মনে যে একটা অনুতপ্ত বা অনুশোচনা, এই অনুতপ্ত বা অনুশোচনার কথাও কিন্তু তিনি উপন্যাসের মধ্যে ব্যক্ত করেছেন। তাহলে এখানে একটা জিনিস দেখেন, সেটা হলো এই উপন্যাসের মধ্যে আমাদের জানি উপন্যাসের মধ্যে 3টা খণ্ড রয়েছে। 3টা খণ্ডের মধ্যে প্রথম যে খণ্ড মহরম পর্ব বা মহরম খণ্ড, মহরম খণ্ডের 27টি, আচ্ছা মহরম খণ্ডের মধ্যে আমরা দেখি 27টি পর্ব, উদ্ধার পর্ব রয়েছে 30টি পর্ব এবং এই জিদবধ পর্বের মধ্যে 5টি সহ 26টি, টোটাল 62টি অধ্যায় রয়েছে। অর্থাৎ আমাদের মীর মোশাররফ হোসেনের আমাদের যে বিষাদ সিন্ধু উপন্যাস, এই বিষাদ সিন্ধু উপন্যাসের মধ্যে সর্বমোট 62টি অধ্যায় রয়েছে। এই 62টি অধ্যায়ের মধ্যে মহরম পর্বের মধ্যে রয়েছে 27টি, উদ্ধার পর্বের মধ্যে রয়েছে 30টি এবং এই জিদবধ পর্বের মধ্যে রয়েছে 5টি। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট বিষয়, যেগুলো আমাদের প্রায় সময় জাস্ট নর্মাল বিষয়, যেটা আমাদের মধ্যে লাগবে। আমরা দেখি প্রমোদ চৌধুরী সম্পর্কে। তাহলে দেখেন 19 শতকের শেষ দশকে এবং 20 শতকের প্রথমার্ধ জুড়ে প্রায় 50 বছর রবীন্দ্র যুগে বাংলা সাহিত্যের অন্যতম একজন প্রভাবশালী লেখক ছিলেন প্রমোদ চৌধুরী। রবীন্দ্রকালীন সময়ে, অর্থাৎ রবীন্দ্রনাথের যে সাহিত্যের ক্ষেত্রে যে সর্বোচ্চ শিখরে যখন তিনি আরোহণ করেছেন, সেই সময়কালে সাহিত্যের একটি পাশ কাটিয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথকে পাশ কাটিয়ে অন্যতম একজন লেখক ছিলেন কিন্তু প্রমোদ চৌধুরী। তিনি 1868 সালে জন্মগ্রহণ করেন এবং 1946 সালে মৃত্যুবরণ করেন। তিনি বীরবল ছদ্মনামে অধিক পরিচিত লাভ করেন। তো প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে সবচেয়ে বিখ্যাত যে বিষয়টার জন্য, সেটা ছিল সবুজপত্র পত্রিকা, যেটা 1914 সালে প্রকাশিত হয়। এবং আমরা জানি এই সবুজপত্র পত্রিকা হলো একটি চলিত ভাষার রচিত প্রথম পত্রিকা। তাহলে তার খ্যাতি অন্যতম আরেকটি কারণ ছিল তিনি বীরবলি গদ্য ছন্দে কিন্তু বা বীরবলি গদ্যে কিন্তু তিনি লেখা লিখতেন এবং এই লেখাটা বাংলা সাহিত্যে বীরবলি গদ্য হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে দেখেন, এই যে বীরবলি যে গদ্য, এই বীরবলি গদ্যর প্রভাব কিন্তু রবীন্দ্রনাথকে কিন্তু প্রভাবিত করেছে। কারণ তিনি রবীন্দ্রনাথ থেকে বয়সে কনিষ্ঠ হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথের উপর কিন্তু তিনি প্রভাব বিস্তার করতে পেরেছেন, যেটা আমরা তার ঘর বাইরে উপন্যাসের মধ্যে আমরা দেখি। ঘর বাইরে উপন্যাসটা যেটা সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়, এই ঘর বাইরে উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ কিন্তু প্রমোদ চৌধুরী থেকে প্রভাবিত হয়ে কিন্তু এই উপন্যাসটি লিখেন। তো বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক, বিদ্রুপাত্মক প্রাবন্ধিক হচ্ছে প্রমোদ চৌধুরী। বীরবল ছদ্মনামে পরিচিত এই লেখক বাংলা সাহিত্যের হালখাতা নামক যে গ্রন্থ, এই গ্রন্থের মধ্যেই প্রথম তিনি চলিত রীতির সার্থক প্রয়োগ ঘটান। এছাড়াও প্রমোদ চৌধুরী ইতালীয় যে সনেট, এটি ইতালীয় সনেটের ব্যবহার করেন। তাহলে প্রমোদ চৌধুরী সম্পর্কে আমাদের একটা মিথ প্রচলিত, সেটা হলো তিনি জীবনের মধ্যে জ্যাঠামি এবং সাহিত্যের মধ্যে ন্যাকামি পছন্দ করতেন না। তিনি স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, অর্থাৎ তিনি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ডের মাধ্যমে তিনি সবকিছু রচনা করতেন। তো সাহিত্য সাধনার কালগত বিন্যাসে প্রমোদ চৌধুরী কিন্তু বিশাল কোনো সাহিত্য আমরা পাই না, কিন্তু তিনি যতটুকু সাহিত্যের মধ্যে অবস্থান করেছেন, এই অবস্থানের মধ্যে তিনি রচনা সম্ভারে নানা ধরনের বৈচিত্র্য কিন্তু নিয়ে এসেছেন, যেটাকে বলা হয় জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কিছু তার নখদর্পণে ছিল। অর্থাৎ বাংলা সাহিত্যের জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু প্রমোদ চৌধুরীর অন্তর্গত ছিল এবং কোনো কিছু কিন্তু বাদ পড়েনি।
তো নিজের লেখক সত্তার পরিচয় প্রদান করতে গিয়ে প্রমোদ চৌধুরী কিন্তু সম্রাট আকবরের যে সভাসদ বা সম্রাট আকবরের সভাসদ কবি বীরবল ছিল, সেই বীরবলের নামটা কিন্তু তিনি নিজের যে সাহিত্য, এই সাহিত্য পরিচয় দিতে গিয়ে কিন্তু বীরবল ছদ্মনামটা তিনি ব্যবহার করেন। একটা বিষয় খেয়াল রাখবেন প্রমোদ চৌধুরী সম্পর্কে, সেটা হলো প্রমোদ চৌধুরী কিন্তু বিলেতি শিক্ষা গ্রহণ করেছেন। আমরা জানি প্রমোদ চৌধুরী হলো সত্যেন্দ্রনাথ রবীন্দ্রনাথের যে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিল তার শ্বশুর, এবং ইন্দিরা দেবী হচ্ছে তার স্ত্রী। তাহলে এই যে ঠাকুর বাড়ির যে একটা প্রভাব এবং রবীন্দ্রনাথের একটা প্রভাব কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই না। তো তিনি হচ্ছে বিলেতি শিক্ষা গ্রহণ করেও তিনি ইংরেজি সাহিত্যের প্রতি নিজেকে বিতৃষ্ণ না রেখে ফরাসি লেখকদের সাহিত্য এবং ভাষাবোধ দ্বারা প্রমোদ চৌধুরী অনেক বেশি প্রভাবিত হন। তাহলে ফরাসি যে সাহিত্য, ফরাসি সাহিত্যের প্রতি এবং তিনি খুব প্রভাবিত হয়েছেন, যেটা আমরা ফরাসি লেখক, যেটা আমরা দেখি যে তার ফরাসি যে লেখক রয়েছেন সেই ফরাসি লেখকদের নিয়ে তিনি প্রবন্ধ লিখেছেন। এবং একটা কথা মনে রাখবেন যে ফরাসি যে ছোট গল্প, এই ফরাসি ছোট গল্পের প্রথম পরিচয় দেখিয়েছেন কিন্তু প্রমোদ চৌধুরী, এটা একটু মনে রাখতে হবে। তাহলে ফরাসি সাহিত্যের বর্ণ পরিচয় প্রবন্ধের মাধ্যমে আমরা এর প্রভাবটা একটু আরো বিশেষভাবে দেখি, যেটা তিনি ফরাসি সাহিত্যের বর্ণ পরিচয় এই প্রবন্ধের মাধ্যমে তিনি ফরাসি সাহিত্যের একটা পরিচয় বা স্বরূপ তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে এই যে স্বরূপটা তুলে ধরা, এই স্বরূপ তুলে ধরার অন্যতম কারণ ছিল ফরাসি লেখকগণের প্রকাশের মধ্যে তার নিপুণতা তাকে আকৃষ্ট করেছিল, এবং তারা যে কাব্যের বিষয়বস্তু চেয়ে বিষয় উপস্থাপনকে গুরুত্ব দিয়েছিল, এই বিষয়টা হচ্ছে প্রমোদ চৌধুরীকে অনেক বেশি প্রভাবিত করেছে। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন কন্টেন্ট নয়, বরং ফর্মটাই হলো গুরুত্বপূর্ণ, যেটার উৎসমূল তিনি পেয়েছেন ফরাসি সাহিত্য থেকে। তিনি বলেন, সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে দেখতে পাই কবি কি বলেছেন তার চাইতে কিভাবে বলবেন তার মর্যাদা হলো ঢের বেশি। এবং এখানে তিনি দেখিয়েছেন যে রচনার বিষয় নয় বরং মুখ্য, অর্থাৎ রচনা হচ্ছে যে বিষয় নয় বরং মুখ্য। তাহলে পরবর্তীতে আমরা দেখি বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে আমরা একটু আলোকপাত করি। তাহলে সবুজপত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে প্রমোদ চৌধুরীর ভাষা আদর্শের বিষয়ে আমরা লক্ষ্য করি, এবং এই ভাষা আদর্শ হলো চলিত ভাষা প্রসঙ্গে। অর্থাৎ তৎকালীন সময়ে চলিত ভাষা কেন্দ্রিক যে একটা সাহিত্য গোষ্ঠীর আবির্ভাব আমরা দেখি, সে সাহিত্যিকদের সম্পূর্ণ প্রভাবের উৎসমূল ছিল প্রমোদ চৌধুরী। এবং বঙ্কিম যুগে কথা ভাষাকে সাহিত্য রচনার বঙ্কিম যুগে কথ্য ভাষাকে সাহিত্য রচনার ভাষা হিসেবে ব্যবহারের দৃষ্টান্ত আলালের ঘরে দুলাল এবং হুদুম পেতার নাকশার মধ্যে আমরা দেখি। যদিও বঙ্কিমচন্দ্র তার এই যুগের ভাষা সমস্যার উপর আলোকপাত করেন, এবং প্রমোদ চৌধুরী তার এই সাহিত্যিক ধারার মাধ্যমে, চলিত রীতির ধারার মাধ্যমে তিনি ভাষাগত দক্ষতার উপর নৈপুণ্য প্রয়োগ করে তিনি চলিত ভাষারীতির একটা প্রভাব সমাজের মধ্যে বিস্তার লাভ করতে পেরেছিলেন। এবং তিনি তার সবুজপত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যের একটি নবরীতির প্রবর্তন করেন, এবং তিনি প্রমাণ করেন যে চলিত ভাষায় লঘু গুরু সব ধরনের ভাব এবং ভাবনার প্রকাশ সম্ভব, যেটা আমরা সাধু ভাষার মধ্যে দেখি, আমরা যেটা গাম্ভীর্যপূর্ণ এবং এখানে সহজ বা সরল ভাষার একটা লক্ষ্য কিন্তু আমরা দেখি না। অর্থাৎ এখানে যে ভাষাগুলো, এই ভাষাগুলো ছিল একটু গাম্ভীর্যপূর্ণ, গুরু গাম্ভীর্যপূর্ণ। কিন্তু চলিত রীতি ভাষা প্রবর্তনের মাধ্যমে প্রমোদ চৌধুরী দেখিয়েছেন যে চলিত রীতির ভাষা হতে পারে লঘু এবং গুরু সব ভাষারই একটা সামঞ্জস্যপূর্ণ ভাব এবং প্রকাশ করা সম্ভব। তাহলে সাহিত্যিক আন্দোলনের শুরুতে প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথের মতো একজন অসাধারণ শিল্পীর আনুকূল্য লাভ করেছিলেন। ফলে প্রমোদ চৌধুরীর এই যে চলিত ভাষা কেন্দ্রিক নতুন একটা শিল্প বা নতুন সাহিত্যের প্রবর্তন, এটা অনেকাংশ তার জন্য সহজতর হয়েছিল। যদিও এই যে তার নতুন নবরীতির প্রবর্তন, এই নবরীতির প্রবর্তনে সমালোচনার কিন্তু অভাব ছিল না, কিন্তু তার এই সমালোচনার জবাবটা তিনি রবীন্দ্রনাথের আনুকূল্য থেকে কিন্তু তিনি প্রদান করেছেন, এবং তার এই সমালোচকদেরকে রবীন্দ্রনাথ জবাব দেওয়ার জন্য কিন্তু ঘর বাইরে উপন্যাসটি রচনা করেছেন চলিত ভাষায়, যেটা তিনি সবুজপত্র পত্রিকায় প্রকাশ করে প্রমোদ চৌধুরীর পক্ষে একটা দৃঢ়তার প্রকট আমরা দেখতে পাই। তাহলে প্রমোদ চৌধুরী কথ্য ভাষার পোষকতা করতে গিয়ে যে গদ্যরীতি নিজের লেখা অনুসরণ করলেন, তার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো
বাংলা সাহিত্যে বীরবলীয় গদ্য নামে পরিচিতি লাভ করেছে। তাহলে আমরা একটু আগে বললাম যে বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরীর সবচেয়ে বড় অবদান হলো দুইটা, একটা হলো তিনি তিনটা অবদান, একটা হলো তিনি ফরাসি ছোট গল্পের আঙ্গিক রীতিকে বাংলা সাহিত্যের সাথে পরিচিতি লাভ করেছেন। অর্থাৎ আমরা দেখি বাংলা সাহিত্যের মধ্যে প্রথম ফরাসি গল্প, ফরাসি যে ছোট গল্প, এই ফরাসি ছোট গল্পের আঙ্গিক নিয়ে বা ফরাসি ছোট গল্পের আঙ্গিক রীতি নিয়ে যিনি সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন এবং যিনি সবচেয়ে বেশি আলোচনা করেছেন তিনি ছিলেন প্রমোদ চৌধুরী। এছাড়াও তিনি ইতালীয় সনেটের প্রবর্তক হিসেবে বাংলা সাহিত্যের মধ্যে খ্যাতি ছিলেন। তিনি বাংলা সাহিত্যে নিজস্ব ধারায় সনেট রচনাও করেছেন। বাংলা সাহিত্যে তিনি চুটকি সাহিত্যের একটা প্রসার আমরা লক্ষ্য করি। তাহলে আমরা এখন একটু দেখি এই চুটকি সাহিত্যটা আসলে কি। আচ্ছা, আমরা এখানে একটু লিখি চুটকি সাহিত্য। আপনারা একটু দেখেন চুটকি সাহিত্যটা আসলে কি। তাহলে চুটকি সাহিত্য হলো সহজ ভাষায় লেখা, হালকা চালের ও রসিকতাপূর্ণ লেখা যা পাঠককে আনন্দ ও বিনোদন দেয়। অর্থাৎ প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের মধ্যে যখনই চলিত রীতির প্রবর্তন করেন তখন তিনি ফরাসি সাহিত্যের মাধ্যমে প্রভাবিত হন। এটা আমি আলোচনা করেছি। তাহলে এই যে ফরাসি সাহিত্যের প্রভাবের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের মধ্যে চুটকি সাহিত্যের একটা প্রবর্তন নিয়ে আসেন। তাহলে চুটকি সাহিত্য হলো সহজ ভাষায় কোনো ভাব প্রকাশ করা যেখানে হালকা চাল এবং রসিকতাপূর্ণ থাকবে, এবং এই হালকা চাল এবং রসিকতাপূর্ণ নিয়ে আসা হয় যেটা পাঠককে আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য। তাহলে আমরা তার বই পড়া, তার সাহিত্যের খেলা এবং লাইব্রেরি যে প্রবন্ধগুলো রয়েছে এই প্রবন্ধগুলোর মধ্যে আমরা দেখি তিনি হালকা চাল এবং রসিকতার মাধ্যমে তিনি সমাজের যে বিস্তর যে সমস্যা, এই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন, এবং এগুলো পাঠের মাধ্যমে আমরা হালকা বিনোদন এবং আনন্দ পাই। তাহলে এই যে চুটকি সাহিত্যের সবচেয়ে বড় উদাহরণ আমরা প্রমোদ চৌধুরী সাহিত্যের মধ্যে লক্ষ্য করি। তাহলে চুটকি সাহিত্য কেন তিনি নিয়ে এসেছেন? এই যে আমরা শুরুতে বললাম যে সাধু ভাষার মধ্যে গুরু গাম্ভীর্যের একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়, যেটা প্রমোদ চৌধুরী তার চলিত রীতির মাধ্যমে প্রমাণ করেছেন যে চলিত রীতির মধ্যে গুরু গাম্ভীর্য যেমন থাকবে তেমনি সহজ ভাষাও থাকবে, যেটা সকল মানুষ সহজে আস্বাদন করতে পারে। এবং এই পক্ষে তিনি দৃঢ়তা করার জন্য, প্রমাণ করার জন্য তিনি ফরাসি সাহিত্য থেকে ভাব গ্রহণ করে বাংলা সাহিত্যের মধ্যে চুটকি সাহিত্যের একটা প্রচলন বা রীতি তিনি শুরু করেন। তাহলে চুটকি সাহিত্যের প্রচার প্রসার এবং বাগবৈদ্য সুনিপুণ বিন্যাসের মাধ্যমে চুটকি সাহিত্যের নতুনত্বে প্রমোদ চৌধুরীর ভূমিকা ছিল অনস্বীকার্য। তো সাহিত্য সত্য অন্বেষণ এবং চর্চা ছিল তার জীবনের অন্যতম ব্রত। তো প্রিয় হলো সত্য যে প্রমোদ চৌধুরী ভাষা আদর্শের সঙ্গে সাহিত্য আদর্শের দদ্বন্দ্ব ছিল, কারণ প্রমোদ চৌধুরীর ভাষা আদর্শে তিনি ছিলেন বিপ্লবী এবং অগ্রবর্তী, কিন্তু তিনি সাহিত্য আদর্শে গ্রহণ করেছেন গ্রিক, রোমান এবং ফরাসি সংস্কৃত যে সাহিত্য, এই সাহিত্য থেকে। তাহলে মনে রাখবেন ভাষা আদর্শের সাথে প্রমোদ চৌধুরীর সাহিত্য আদর্শের একটা বিরূপ দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি। তাহলে ভাষা আদর্শের ক্ষেত্রে তিনি কিন্তু বিপ্লবী এবং অগ্রবর্তী হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে এটা যদি না হইতো প্রমোদ চৌধুরী কিন্তু বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন কিন্তু করতে পারত না। তাহলে এই যে ভাষা আদর্শের মধ্যে যে বিপ্লবী চিন্তা চেতনা, এই বিপ্লবী চিন্তা চেতনার মাধ্যমে তিনি চলিত রীতির প্রবর্তন করতে পেরেছিলেন। আবার সাহিত্য আদর্শের ক্ষেত্রে তিনি গ্রহণ করতেন গ্রিক, রোমান, ফরাসি এবং সংস্কৃত যে সাহিত্য, এই সাহিত্য থেকে। তাহলে প্রমোদ চৌধুরী সম্পর্কে আমরা কিছু পয়েন্ট আকারে কিছু বিষয় দেখি। সেটা হলো তিনি সবুজপত্র পত্রিকা প্রকাশিত করেন, যেটা চলিত ভাষায় রচিত প্রথম পত্রিকা। এই পত্রিকাটি 1914 সালে প্রথম প্রকাশ ঘটে এবং বাংলা গদ্য বিকাশে ও চলিত রীতির প্রচলনের ক্ষেত্রে এই পত্রিকাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বাংলা সাহিত্যে বীরবলী রীতি নামে নতুন এক রীতি
মৌখিক একটা ভাষারীতির প্রবর্তন করেন এবং এই বীরবলী রীতি কিন্তু পরবর্তীতে কয়েকজন সাহিত্যিকের মধ্যে কিন্তু আমরা প্রভাব লক্ষ্য করি। তো বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী প্রথম ফরাসি ছোট গল্পের আঙ্গিকের সাথে বাংলা সাহিত্যকে পরিচয় করিয়ে দেন এবং এই ফরাসি আঙ্গিকের মাধ্যমে তিনি কিন্তু চুটকি সাহিত্যের একটা প্রচলন বাংলা সাহিত্যের মধ্যে প্রচলন করেন। তিনি বাংলা সাহিত্যের ইতালীয় সনেটের প্রবর্তক হিসেবে খ্যাত। আচ্ছা, তিনি এটা আমি বললাম যে চুটকি রচনায় পারদর্শী ছিলেন। তার রচিত সাহিত্যগুলো সম্পর্কে আমরা একটু দেখি। প্রমোদ চৌধুরীর গদ্য, প্রথম যে গদ্য সেটা হলো হালখাতা এবং এখানে চলিত রীতির প্রথম চলিত ভাষার প্রয়োগ গঠন। এছাড়াও তার কিছু প্রবন্ধ গ্রন্থ আমরা দেখি। তেল নুনরা করি, দুই ইয়ারির কথা, বীরবরের হালখাতা, নানা কথা, রায়তের কথা, ঘরে বাইরে। ঘরে বাইরে নামে কিন্তু প্রমোদ চৌধুরীর একটা প্রবন্ধ গ্রন্থ আছে, এটা মনে রাখতে হবে, ঘরে বাইরে। তাহলে আমাদের রবীন্দ্রনাথের ঘরে বাইরে কিন্তু একটা মাঝখানে হাইপেন দেওয়া আছে, কিন্তু প্রমোদ চৌধুরীর ঘরে বাইরে কিন্তু মাঝখানে হাইপেন দেওয়া নেই, এটা একটু মনে রাখতে হবে। এছাড়া হচ্ছে প্রবন্ধ সংগ্রহ। তাহলে তিনি যে ইতালীয় যে সনেট, এই সনেটের যে প্রবর্তন করেন এটা আমরা দেখি। তার সনেট 50 এই কাব্যগ্রন্থের মধ্যে ইতালীয় সনেটের একটা প্রবর্তন লক্ষ্য করা যায়। তার গল্প গ্রন্থের মধ্যে রয়েছে চার ইয়ারির কথা, আহুতি, নীললোহিতের আদিপ্রেম এবং গল্প সংগ্রহ। তাহলে আমাদের এখানে এই বিষয়গুলো যেখান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে সেটা হলো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এগুলো সব পড়ে মূলত এই তথ্যগুলো নেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে বীরবল এবং বাংলা সাহিত্য, যেটা অরুণ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা, যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এবং কালের পুতুল, যেটা সবচেয়ে বিখ্যাত বুদ্ধদেব বসুর সমালোচনা গ্রন্থ কালের পুতুল, মনে রাখবেন। এই কালের পুতুলে প্রমোদ চৌধুরী সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা এখান থেকেও এই তথ্যসূত্র গ্রহণ করেছি। এরপর রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের আমরা একটু দ্রুত যাব। বাংলা সাহিত্যের অপরাজয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি হুগলি জেলার দেবেন্দ্রপুর গ্রামের একটা দারিদ্র পরিবারের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। বাঙালি নারীর যে দুঃখ, দুর্দশা এবং বঞ্চনা, যেটা বঙ্কিমের মধ্যে আমরা লক্ষ্য করি, সেই দুঃখ, দুর্দশা, বঞ্চনা উপন্যাসের মূলসুর হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে দেখা যায়। এবং তিনি বিষয়বস্তু, প্রত্যেকটা উপন্যাসের বিষয়বস্তু হিসেবে এই যে নারীর দুঃখ, দুর্দশা, নারীদের একটা বিরহ, যে একটা চিন্তা, এই চিন্তা তিনি নিয়ে এসেছেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ কর্তৃক সূচিত বাস্তবতার প্রতি অগ্রসরতাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি রবীন্দ্রনাথের প্রথাসমূহ থেকে মুক্তির বিষয়টিকে সমর্থন দান করেছেন এবং প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বিদ্রোহের সুরে তিনি তার পথটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সমাজের যে লাঞ্ছিত এবং নিপীড়িত যে মানুষগুলো রয়েছে, বিশেষত নারী সমাজ, এই নারী সমাজের প্রতি তার একটা গভীর সহানুভূতি লক্ষ্য করা যায় তার উপন্যাসগুলো রচনার মাধ্যমে। এবং তিনি তার পর্যবেক্ষণের সূক্ষ্মতা ও বিশ্লেষণ সহযোগে তাদের অবস্থার কথা উপন্যাসের মধ্যে বর্ণনা করেছেন, যা অবশ্যই আমাদের শরৎচন্দ্রকে মর্যাদার দাবি রাখে। তো শরৎচন্দ্র উপন্যাসগুলোর প্রথম দিকে যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলোর গঠনের দিক থেকে অনেকটা ত্রুটি ছিল এবং অনেকটা দুর্বলতা ছিল, কারণ সেগুলো বেশিরভাগ ছিল আবেগপ্রবণ, অর্থাৎ আবেগপ্রবণতা আমরা লক্ষ্য করি। তো তার শেষের দিকে এই উপন্যাসগুলোর মধ্যে তিনি নতুন নতুন ধারণা বিশেষভাবে প্রভাবিত করেছিলেন এবং সেগুলো সম্পর্কে তিনি গভীর পরিচয় এবং সম্পর্ক স্থাপন করতে সম্পূর্ণভাবে সফল হতে পারেননি। তো শরৎচন্দ্রের প্রতিভার শ্রেষ্ঠ বিকাশ ঘটে তার মধ্যযুগের উপন্যাস, অর্থাৎ আমরা শরৎচন্দ্রের যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলোকে আমরা 3টা পর্যায়ে যদি বিভক্ত করে দেখি, তাহলে আমরা দেখি প্রথম পর্যায়ের উপন্যাসগুলোর মধ্যে পুরোপুরিভাবে তিনি সফল হতে পারেননি, এবং মধ্যযুগে যে উপন্যাসগুলো, অর্থাৎ মধ্য পর্যায়ে যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলোর মধ্যে তিনি নতুনত্ব এবং তার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুকে তিনি সার্বঙ্গিকভাবে উপলব্ধি করে রচনা করতে পেরেছিলেন। এবং শেষ দিকের উপন্যাসগুলোর মধ্যে তিনি যে চরিত্রগুলো রয়েছে, এই চরিত্রগুলোর গভীর পরিচয় এবং এই চরিত্রগুলোর সম্পর্ক স্থাপন ক্ষেত্রে সম্পূর্ণভাবে সফল হতে পারেনি। তো শরৎচন্দ্র তার যে উপন্যাসগুলো রচনা করেছেন, উপন্যাসের মধ্যে তিনি যে নারী চরিত্রগুলোকে চিত্রায়িত করেছেন, এই নারী চরিত্রগুলোর সাথে তার ছিল গভীর সম্পর্ক এবং তিনি খুব গভীরভাবে নারী চরিত্রগুলোকে উপলব্ধি করতে পেরেছেন, যেগুলো তার মধ্যম পর্যায়ে উপন্যাসের মধ্যে আমরা লক্ষ্য করি। তো এক নজরে শরৎ পরিচিতি আমরা একটু দেখি। তো শরৎ 1903 সালে ভাগ্য অন্বেষণের জন্য তিনি রেঙ্গুনে যান, যেটা বর্তমানে মায়ানমারের যে রাজধানী। সেখানে তার গল্প মন্দির লেখা হয় এবং এই মন্দিরের মধ্যে কিন্তু কোনো স্বাক্ষর ছিল না। এরপরও কিন্তু মন্দির গল্পটা ওই সময়কালে কুন্তলীন পুরস্কারের জন্য মনোনীত হয় এবং প্রথম শরৎচন্দ্র
মন্দির গল্পটা লেখার মাধ্যমে তিনি কিন্তু কুন্তলীন পুরস্কার লাভ করেন। তো বার্মায় প্রবেশকালে তিনি সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। 1907 সালে ভারতীয় পত্রিকায় বড় দিদি উপন্যাসটা রচিত হয়। আমরা নজরুল পড়ানোর সময় আমরা বলেছিলাম তৎকালীন সময়ে গজেন্দার আড্ডা এবং ভারতীয় আড্ডার মধ্যে দুই ধরনের আড্ডা বসত। সেই আড্ডাগুলোর মধ্যে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, মহিদুলাল মজুমদার সহ আরও অনেক সাহিত্যিকের আগমন করত। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে রবীন্দ্রনাথের পরিবারের সাথে একটা সম্পর্ক ছিল এই আড্ডার কারণে। তাহলে সে আড্ডার শরৎচন্দ্র যখনই দেখলেন যে তার সমসাময়িক অনেক সাহিত্যের ক্ষেত্রে সুন্দরভাবে প্রবেশ করেছেন, তো শরৎচন্দ্র কিন্তু চেষ্টা করলেন যে সাহিত্যের ক্ষেত্রে প্রবেশ করার জন্য। তাহলে প্রথম তিনি গল্প দিয়ে শুরু করলেন, পরবর্তীতে বড় দিদি উপন্যাসের মাধ্যমে তিনি সাহিত্যের মধ্যে পরিপূর্ণভাবে প্রকাশ করেন এবং এই বড় দিদি উপন্যাসটা কিন্তু তিনি ভারতীয় পত্রিকার মধ্যে ছাপিয়েছেন। তো বাংলা সাহিত্যে তিনি দেখেন ছদ্মনামগুলো মনে রাখবেন, যে এটা স্টার মার্ক দিয়ে রাখতেছি। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র অনিলা দেবী, অপরাজিতা দেবী, পরশুরাম, শ্রীকান্ত শর্মা এবং সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামে লিখতেন। তাহলে আমরা তার 5টা ছদ্মনাম পাচ্ছি। একটা হলো অনিলা দেবী, যেটা আমরা সবাই জানি যে অনিলা দেবী ছদ্মনামে। এছাড়াও তার অপরাজিতা দেবী, পরশুরাম, শ্রীকান্ত শর্মা এবং সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামে কিন্তু তিনি তার সাহিত্যগুলো রচনা করতেন। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো সাধারণভাবে অনেকে শ্রীকান্তকে শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে আপনাদের যদি প্রশ্ন করা হয় সাধারণভাবে শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটা, তাহলে উত্তর হবে শ্রীকান্ত। কিন্তু মনে রাখেন নির্মাণ কাঠামো এবং চরিত্র চিত্রণের দিক থেকে দত্ত উপন্যাসটিকে শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ শরৎ যে সমালোচক রয়েছেন, শরৎকে যিনি আমাদের যে রেফারেন্স বইগুলো রয়েছে বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে যারা সাহিত্য লিখেছেন, তাদের মতে সাধারণভাবে হলো শ্রীকান্ত শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস। এবং এটি ছিল একটা আত্মজীবনিক উপন্যাস, যেখানে শরৎচন্দ্র তার নিজের জীবনের কথা কিন্তু ব্যক্ত করেছেন। এবং এই উপন্যাসে কিন্তু একটা বিখ্যাত কিশোর চরিত্র আছে, যেটা হলো ইন্দ্রনাথ। এটা আমরা পরবর্তীতে আসবো। তো শরৎচন্দ্র উপন্যাসে তাহলে যদি বলা হয় নির্মাণ কাঠামো এবং চরিত্র চিত্রণের দিক থেকে কোনটা শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস, উত্তর হবে দত্ত উপন্যাস। এবার উপন্যাসটাকে অনেকে শ্রেষ্ঠ উপন্যাসের মর্যাদা দিয়েছেন। তাহলে এক নজরে আমরা শরৎচন্দ্রের উপন্যাসগুলো একটু দেখি। তাহলে শরৎচন্দ্র উপন্যাসগুলোর মধ্যে আমরা ওই যে বঙ্কিমের মতো এখানে আমরা চরিত্র দেখব এবং সাথে সাথে বৈশিষ্ট্য দেখব, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। যেমন আপনি বিসিএস পরীক্ষার মধ্যে দেখেন যে বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটা। আপনি যদি বৈশিষ্ট্যগুলো একটু ধারণা করতে পারেন বা বৈশিষ্ট্যগুলো যদি জানেন, তাহলে আপনাদের এই উপন্যাসগুলো ব্যাখ্যা করা বা উপন্যাসগুলো পরীক্ষায় উত্তর করা কিন্তু খুব সহজ হবে। তাহলে প্রথম যে উপন্যাসটা সেটা ছিল বড় দিদি উপন্যাস। এই উপন্যাসের চরিত্র ছিল মাধবী, সুরেন্দ্রনাথ এবং প্রমীলা। আমরা একটু আগে দেখলাম যে শরতের যে ছদ্মনাম, সেটা ছদ্মনামের মধ্যে সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নামে একটা ছদ্মনাম আমরা দেখিয়েছি। এই সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামটা কিন্তু বড় দিদি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তাহলে এটি তার রচিত প্রথম উপন্যাস। এছাড়া রয়েছে পল্লী সমাজের বিখ্যাত চরিত্র হলো রমেশ। তাহলে এটি পল্লী সমাজের যে নিচতা এবং পল্লী সমাজ কেন্দ্রিক যে রাজনীতির একটা প্রভাব, ক্ষুদ্র রাজনীতি এবং এই রাজনীতির যে একটা নেগেটিভ দিক, এই নেগেটিভ দিকের উপর ভিত্তি করে তার পল্লী সমাজ উপন্যাসটি রচনা করা হয়েছে। এছাড়াও রয়েছে শ্রীকান্ত উপন্যাস, এটা স্টার মার্ক দিয়ে দিচ্ছি। এখানে চরিত্রগুলোর মধ্যে দেখেন রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, শ্রীকান্ত, অভয়া। তাহলে এই ইন্দ্রনাথকে বলা হয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর কবি। তাহলে এটা রাজলক্ষ্মী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর কবি হবে ইন্দ্রনাথ। তাহলে এটা একটু মনে রাখবেন। এটি 4 খণ্ডে রচিত আত্মজীবনীমূলক উপন্যাস। তাহলে শ্রীকান্ত উপন্যাসটা কয় খণ্ডে প্রকাশিত হয়? শ্রীকান্ত উপন্যাসটা হলো 4 খণ্ডে প্রকাশিত হয়। এছাড়াও রয়েছে দেবদাস এবং পার্বতী উপন্যাস। তাহলে প্রেম এবং বেদনার এক কালজয়ী কাহিনী নিয়ে শরৎচন্দ্র দেবদাস উপন্যাসটি রচিত। তাহলে এই উপন্যাসের মধ্যে দেবদাস এবং পার্বতীর প্রেম, পরবর্তীতে পার্বতীকে না পেয়ে দেবদাসের মদ্যপানে যে মৃত্যু, এই মৃত্যুর বা পতন দেখানো হয়েছে এই উপন্যাসের মধ্যে। এবং এই উপন্যাসটা ছিল একটা ট্র্যাজেডি ধর্মী উপন্যাস। মনে রাখবেন উপন্যাসটা একটা ট্র্যাজেডি মূলক উপন্যাস। এছাড়া রয়েছে দত্তা, যেখানে বিখ্যাত চরিত্র হলো বিজয়া এবং বিলাস। প্রেম, সামাজিক বৈষম্য ও সম্মানবোধকে কেন্দ্র করে লেখা উপন্যাস, যেখানে বিজয়া এবং বিলাসের প্রেমের কাহিনী উঠে এসেছে। তাহলে উপন্যাসের মূল বৈশিষ্ট্য হলো প্রেম, সামাজিক বৈষম্য
এবং সম্মানবোধ। শরৎচন্দ্রের একটা বড় বৈশিষ্ট্য হলো তিনি তার প্রত্যেকটা উপন্যাসের নারী চরিত্রগুলোকে নিজস্ব একটা স্বতন্ত্র মর্যাদায় দিয়েছেন। দেখবেন একটা উপন্যাসের নারী চরিত্রের সাথে অন্য উপন্যাসের নারী চরিত্রের কিন্তু কোনো মিল দেখা যায় না, এবং প্রত্যেকটা উপন্যাসের মধ্যে নারীকে মুখ্য চরিত্র হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এছাড়াও রয়েছে চরিত্রহীন, যেখানে সতীশ, সাবিত্রী, তাহলে প্রথা বহির্ভূত প্রেম এবং নর-নারীর সম্পর্ক নিয়ে শরৎচন্দ্র চরিত্রহীন উপন্যাসটি রচনা করেন। এছাড়াও রয়েছে গৃহদাহ উপন্যাস, যেখানে ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে মূলত এই উপন্যাসটি রচিত। এই উপন্যাসের বিখ্যাত চরিত্র হলো অচলা, সুরেশ এবং মহিম। এছাড়াও রয়েছে দেনা পাওনা উপন্যাস, যেখানে চরিত্র হলো জীবনানন্দ এবং সুরসী। আপনারা জানেন দেনা পাওনা নিয়ে রবীন্দ্রনাথ একটা ছোট গল্প লিখেছেন, যেটা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ছোট গল্প বলা হয়। তাহলে এরপর রয়েছে পথের দাবি, যে পথের দাবি উপন্যাসের বিখ্যাত চরিত্র ছিল সব্যসাচী, এবং এই উপন্যাসটা কিন্তু ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়, কারণ এটি ছিল একটা রাজনৈতিক উপন্যাস। তাহলে পথের দাবি উপন্যাসটা শরৎচন্দ্র রচনা করেছেন রবীন্দ্রনাথের ঘর বাইরে উপন্যাসটা প্রভাবে প্রভাবিত হয়। তাহলে ঘর বাইরে এবং পথের দাবি এই দুইটা উপন্যাসের মধ্যে একটা সাদৃশ্য বিদ্যমান রয়েছে। এটা মনে রাখতে হবে যে পথের দাবি উপন্যাসের সাথে সাদৃশ্য রয়েছে কোন উপন্যাসের, এটা হবে ঘর বাইরে উপন্যাসের। এটা হচ্ছে বিপ্রদাস শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়। এই শেষের পরিচয় ছিল হচ্ছে তার সর্বশেষ উপন্যাস। শরৎচন্দ্রের প্রবন্ধ দেখি আমরা। প্রবন্ধ সাহিত্যের মধ্যে শরৎচন্দ্র নারীর মূল্য যে প্রবন্ধ, এই প্রবন্ধের মধ্যে তিনি অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। এছাড়া তরুণের বিদ্রোহ এবং স্বদেশ ও সাহিত্য নামে তার দুইটা প্রবন্ধ রয়েছে। তো শরতের ছোট গল্প এখানে রয়েছে বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প, মেজ দিদি। মনে রাখবেন বড় দিদি হলো উপন্যাস, আর মেজ দিদি হলো গল্প, ছোট গল্প। এটা একটু মনে রাখতে হবে। বড় দিদি হলো উপন্যাস আর মেজ দিদি হলো ছোট গল্প। তাহলে ছোট গল্পের মধ্যে বিখ্যাত হলো মন্দির, যে গল্পটার জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন, মহেশ, মামলার ফল, বিলাসী, সতী এবং পরেশ। আজকের ক্লাসে আমাদের সর্বশেষ সাহিত্যিক সম্পর্কে আমাদের পিএসসি সিলেবাস নাই। পিএসসি সিলেবাসের বহির্ভূত আমরা সাহিত্যিক নিয়ে এসেছি, কারণ তার যে উপন্যাসগুলো রয়েছে এই উপন্যাসগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বিষয়। এ কারণে আমার মনে হয়েছে যে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যেহেতু আমাদের কথা সাহিত্যিকের ক্লাস আর হবে না, এ কারণে কথা সাহিত্যিক সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসি এবং মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে আমরা একটু দেখি, ৩০-উত্তর কালে বাংলা কথা সাহিত্যিকের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞান মনস্ক এবং মনোবিশ্লেষণে তার নাম গুরুত্বপূর্ণ। তিনি একই সাথে বিজ্ঞান মনস্ক লেখক ছিলেন এবং মনোবিশ্লেষণধর্মী কিন্তু লেখক ছিলেন। 1908 সালে বিহারের সাঁওতাল পরগনার দুমগা গ্রামে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতৃপ্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে ফ্রয়েডের যে লিবিডো তত্ত্ব, এই ফ্রয়েডের লিবিডো তত্ত্বের মাধ্যমে প্রভাবিত ছিলেন, এবং 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি ফ্রয়েডের লিবিডো তত্ত্ব ত্যাগ করে পরবর্তীতে আমরা দেখি মার্কসীয় মতবাদে তিনি বিশ্বাসী হন। এবং তিনি এই যে মার্কসীয় মতবাদে বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে তিনি এই যে লিও টলস্টয়ের কিন্তু সবচেয়ে প্রভাবিত ছিল। এবং লিও টলস্টয় যে আন্না কারেনি যে উপন্যাসটা রয়েছে, আন্না কারেনি যে গ্রন্থ, আন্না কারেনি উপন্যাসের সাথে তার জননী উপন্যাসের একটা সাদৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করি, যেটা বিসিএস এর ভাইবার মধ্যে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোন সাহিত্যিকের আদর্শগত মিল রয়েছে? এটা হলো লিও টলস্টয়ের সাথে। এবং লিও টলস্টয় যে আন্না কারিনা যে গ্রন্থটা, এই গ্রন্থটার সাথে জননী উপন্যাসের কিন্তু অনেকটা সাদৃশ্য লক্ষ্যমান। তাহলে এটা একটু মনে রাখবেন। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু দুইটা ইজমের মাধ্যমে প্রভাবিত ছিলেন। একটা হলো ফ্রয়েডের লিবিডো তত্ত্ব এবং মার্কসের যে মার্কসিজম, সে মার্কসিজমের প্রভাবে প্রভাবিত ছিল। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে সাহিত্য, এটা ছিল গল্প এবং এটা ছিল অচ্ছিমামি, যেটা তার প্রথম ছোট গল্প। এবার আমরা একটু দেখি তার রচিত কিছু জনপ্রিয় উপন্যাসগুলো, যেটা আমাদের মধ্যে খুব বেশি জনপ্রিয়। তো জননী, এটি ছিল তার রচিত প্রথম উপন্যাস। আপনারা জানেন যে আমাদের শওকত ওসমান জননী নামেও একটা উপন্যাস লিখেন, একইভাবে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু জননী উপন্যাসটা লিখেন। তাহলে জননী উপন্যাসটা হলো তার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এরপর আমরা দেখি পদ্মা নদীর মাঝি, যেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটা বিখ্যাত উপন্যাস। তাহলে পদ্মা নদীর মাঝি এবং পুতুলনাথের ইচিকতা, এই দুইটার সাল কিন্তু একই। তাহলে আপনারা কিন্তু এই দুইটার সাল কিন্তু মনে রাখতে হবে, পদ্মা নদীর মাঝি এবং পুতুলনাথের ইচিকতা।
তাহলে পদ্মার তীরবর্তী ধীবর শ্রেণী অর্থাৎ আমাদের জেলে সম্প্রদায়, এই জেলে সম্প্রদায়ের জীবন কাহিনী এবং এই জেলে সম্প্রদায়ের যে জীবন দুর্দশা, তাদের যে সামাজিক যে বৈচিত্র্য এবং তার প্রভাবে ফ্রয়েডিয়ান লিবিডো তত্ত্বের একটা প্রভাব কিন্তু আমরা পদ্মা নদীর মাঝে উপন্যাসের মধ্যে দেখতে পাই। এবং এই উপন্যাসের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে বুর্জোয়া শ্রেণী কীভাবে নিম্ন শ্রেণীর মানুষদেরকে শোষণ করে এবং শাসন করে এবং তাদেরকে প্রভাবে প্রভাবিত করে, তাদের নিজেদের সত্তা জাগ্রত করে। তাহলে এই উপন্যাসের প্রধান যে চরিত্রগুলো আমরা জানি যে কুবের, কপিলা, মালা উপন্যাসের হচ্ছে যে বিখ্যাত চরিত্র। এবং উপন্যাসের বিখ্যাত একটা উক্তি রয়েছেন, সেটা হলো ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাবে না। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ফ্রয়েডিয়ান লিবিডো তত্ত্বের প্রকাশ ঘটেছে এই উপন্যাসের মধ্যে, মনে রাখবেন। এবং এখানে আমরা দেখি যে কপিলা এবং কুবের মাঝির যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কিন্তু তিনি ফ্রয়েডিয়ান লিবিডো তত্ত্বের একটি প্রয়োগ করেছেন। আচ্ছা, এরপর আমরা দেখি পুতুল নাচের ইতিকথা, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস। এবং এই উপন্যাসের মূল সুর কিন্তু জীবন চেতনা। অর্থাৎ এখানে এই যে আমাদের পাশ্চাত্য সাহিত্যের মধ্যে আমরা বঙ্কিম আলোচনা করার সময় বললাম যে পাশ্চাত্য সাহিত্যের মধ্যে নিয়তিবাদের যে একটা প্রভাব, এই নিয়তিবাদের প্রভাব কিন্তু পুতুল নাচের ইতিকথার মধ্যে আমরা একটা দেখতে পাই, যেখানে জীবন চেতনা, যেখানে উপন্যাসের মূল সুর হলো জীবন চেতনা। এবং এখানে সবকিছু নিয়তিবাদের দিকে মানিক বন্দ্যোপাধ্যায় বিস্তৃত করেছেন। তাহলে এই যে আমরা এই লজিকের মাধ্যমে আমরা বলতে পারি যে পাশ্চাত্য সাহিত্যের নিয়তিবাদ এর প্রভাব কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসের মধ্যে আমরা দেখি। এবং এই উপন্যাসের মধ্যে দেখা যায় যে ডাক্তার শশীর সাথে পরবধূ কুসুমের যে একটা প্রেম, এই প্রেমের মধ্যেও কিন্তু ফ্রয়েডিয়ান লিবিডো তত্ত্বের সামান্য প্রয়োগ কিন্তু লক্ষ্য করা যায়, কিন্তু পরবর্তীতে যেহেতু মিলন দেওয়া হয় নাই, এটা পরিপূর্ণভাবে প্রয়োগ আমরা লক্ষ্য করি, পরিপূর্ণ প্রয়োগ কিন্তু দেখা যায় না। তাহলে ফ্রয়েডিয়ান লিবিডো তত্ত্বের পরিপূর্ণ প্রয়োগ দেখা যায় কোথায়? পদ্মা নদীর মাঝে উপন্যাসে। আর জীবন চেতনা বা নিয়তিবাদের প্রভাব দেখা যায় পুতুল নাচের ইতিকথা উপন্যাসের মধ্যে। এছাড়াও তার উপন্যাসের মধ্যে আমরা দেখি দিবারাত্রির কাব্য, ইতিকথার পরের কথা, শহরবাসের ইতিকথা, চতুষ্কোণ, স্বাধীনতার স্বাদ এবং আরোগ্য হচ্ছে তার বিখ্যাত কিছু উপন্যাসমূলক গ্রন্থ। এছাড়া রয়েছে তার কিছু গল্প গ্রন্থ, যেমন অচ্ছিমামি এবং অন্যান্য গল্প, যেটা তার প্রথম গল্পগ্রন্থের মধ্যে হচ্ছে অচ্ছিমামি, এবং এটা অন্যান্য গল্প হিসেবে প্রকাশিত হয়। এছাড়াও রয়েছে প্রাগৈতিহাসিক, এই প্রাগৈতিহাসিকের বিখ্যাত দুইটা চরিত্র হলো ভিখু ও প্রাচী। এছাড়াও রয়েছে সরীসৃপ গল্পগ্রন্থ, এই সরীসৃপ গল্পগ্রন্থের মধ্যে টোটাল 12টি গল্পগ্রন্থ রয়েছে এবং প্রত্যেকটা গল্পগ্রন্থের আলাদা করে বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটা গল্পের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও রয়েছে সমুদ্রের স্বাদ, আত্মহত্যার অধিকারের যে চরিত্র সেটা হলো নীলমণি। এছাড়াও রয়েছে বউ, হলুদপুরা ইত্যাদি হলো তার বিখ্যাত কিছু গল্প গ্রন্থ। আমাদের আজকে আলোচনা এতটুকুই। আপনাদের যদি আলোচনার মধ্যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, আপনারা আমাকে প্রশ্নগুলো করবেন। এছাড়াও একটা বিষয় হলো, ধরেন আপনারা হয়তো দেখেছেন যে আমাদের 5 বছরের বিশাল একটা সিলেবাস, বাংলা সাহিত্যের সিলেবাস, যে আমাদের এখানে 5 বছরে কিন্তু অনেক অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত কিন্তু আমাদের অনেক কিছু এখানে পড়ানো হয়। তাহলে এই যে বিশাল সিলেবাসটা কিন্তু আমরা 12টা ক্লাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। তাহলে আপনি দেখেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু একটা ক্লাসের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্লেষণ করা কিন্তু সম্ভব হয় না। ঠিক একইভাবে কাজী নজরুলকেও বা আমাদের অন্যান্য যে সাহিত্যগুলো রয়েছে, আমাদের মধ্যযুগে যে সাহিত্যগুলো রয়েছে, এগুলো কিন্তু একটা ক্লাসের মধ্যে নিয়ে আসা কিন্তু খুব কষ্ট। তো সেই জন্য আমরা চেষ্টা করেছি যতটুকু কোর বিষয়গুলো, যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এবং এই বিষয়গুলো নিয়ে আসার জন্য। এখন আপনাদের হয়তো অনেকের আরও প্রত্যাশা ছিল আরও বিশাল অংশ থেকে বা আরও গভীর থেকে নিয়ে আসা। এক্ষেত্রে আমাদের কিন্তু ক্লাসের সংখ্যা কিন্তু অনেক রাখতে হবে, প্রায় 30-35টা যদি ক্লাস থাকতো, তাহলে আমরা এই বিষয়গুলো একদম ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারতাম।
কিন্তু আমাদের যেহেতু সময় খুব কম এবং আমাদের কিন্তু পিএসসি এটার জন্য খুব অল্প সময় দিয়েছে, এবং আপনাদের কিন্তু সবসময় ক্লাস করলে কিন্তু হবে না, আপনাদের হচ্ছে নিজেদেরও একটা পড়ার বিষয় আছে, অন্যান্য বিষয়গুলো পড়া আছে। এই কারণে আমরা হচ্ছে 12টা ক্লাসের মধ্যে 12টা বা 13টা ক্লাসের মধ্যে এটা রাখার চেষ্টা করেছি। এরপরও আমি কর্তৃপক্ষকে বলেছি যে আমাদের ক্লাস আরও একটা দুইটা বাড়ানোর জন্য, যেগুলো আমাদের শর্ট থাকবে এগুলো একটু আলোচনা করার জন্য। তো আপনারা এই বিষয়টা একটু বিশেষভাবে একটু বিবেচনার মধ্যে রাখবেন যে আমাদের 5 বছরের সিলেবাসটা কিন্তু এই 12টা ক্লাসের মধ্যে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কাভার দেওয়াটা কিন্তু খুব কষ্ট। এই কারণে চেষ্টা করলাম যে যতটুকু বিষয় আপনাদের জানা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আসার জন্য, এবং আপনাদের এই লেকচার তৈরি করার জন্য কিন্তু আমাকে অনেকগুলো বই পড়তে হয়, এই বইগুলো থেকে কিন্তু আমরা নিয়ে আসি। এরপরে যদি কোনো কনফিউশন বা তথ্যগত যদি কোনো বিভ্রাট থাকে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং আমি যেহেতু এখন থেকে কমেন্টগুলো দেখব, আমার অ্যাক্সেস দেওয়া আছে, আমি এখন থেকে কমেন্টগুলো দেখতে পারবো। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সাহিত্য বিষয়ক যে কোনো ধরনের প্রশ্ন আপনারা অবশ্যই জানাবেন, আলোচনা থাকলেও জানাবেন, অবশ্যই সমালোচনা থাকলে তো অবশ্যই জানাবেন। আপনাদের সমালোচনার মাধ্যমে কিন্তু আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো। আপনাদের যে সমালোচনা এই সমালোচনাগুলো কিন্তু আমি দেখি এবং আমি নিজেকে চেষ্টা করতেছি এভাবে ইমপ্রুভমেন্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর যদি অবশ্যই প্রশ্ন থাকে প্রশ্নগুলো শেয়ার করবেন, কারণ কোনো প্রশ্ন রেখে কিন্তু পরীক্ষার হলে যাওয়া যাবে না। তো প্রশ্ন ক্লিয়ার করার মাধ্যমে, প্রশ্ন শেয়ার করার মাধ্যমে কিন্তু আমাদের উত্তর বের হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।